ওই যান, আসো না। আর কতক্ষণ লাগবে? রাত তো অর্ধেক পার হয়ে গেল। সোনা, আর একটু ওয়েট করো, আমি 10 মিনিট ভয়েস করে আসছি। প্লিজ সোনা বর আমার। আশিক তখন গোমরা মুখ করে বলে উঠল। উফ, জান, সেই কখন থেকে 10 মিনিট 10 মিনিট করে অর্ধেক রাত পাকিয়ে দিলে, আর এখন আবার বলছো যে আরো 10 মিনিট। প্লিজ সোনা জান আমার, আর একটু। এই অ্যাডমিনটা খুব প্রেশার দিচ্ছে, তাই তো বাধ্য হয়ে ভয়েসটা করছি। তাই বলে আমাদের বাসর রাতেও ভয়েস করবে? আজকে ভয়েসটা না করলে হতো না? হুম, হয়তো, বাট এই গল্পটা অনেক ইন্টারেস্টিং, তাই না করে থাকতে পারছি না। তা এই গল্পে কি এমন ইন্টারেস্টিং আছে শুনি? প্রিয়াঙ্কা আশিকের কথা শুনে একটু লাজুক হাসলো। প্রিয়াঙ্কার এরকম লাজুক হাসি দেখে সেও মুচকি একটা হাসি দিয়ে প্রিয়াঙ্কা আশিকের এরকম মুচকি হাসি দেখে বলে উঠল। এই, তুমি মুচকি হাসলে কেন? কিছু কি দেখেছো? আমি আবার কি দেখলাম? তাহলে তুমি মুচকি হাসলে কেন? বলো বলো। হুম, আমি তো এমনি হাসলাম। আমার হাসা কি বারণ আছে নাকি? না, হাসা বারণ নেই, বাট তুমি হাসলে কেন সেটা জানতে চাইলাম আর কি। আগে এটা বলো যে তুমি হাসলে কেন? আমি তো গল্পের নামটা দেখে হাসলাম, কিন্তু তুমি হাসলে কি জন্য? কারণ কি? কারণ বলতে কিছু নেই, তুমি হাসলে তাই আমিও হাসলাম। বেশ, এখানে অন্য কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। তাও ঠিক বলেছ, কিন্তু আমি হাসলে তুমিও হাসবে নাকি? হ্যাঁ, কারণ আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তাই তোমার হাসিও তো। আমি হাসি, তোমার কান্নাতেও আমি কাঁদি। তোমার সুখ দুঃখে আমি সবসময় পাশে আছি, আর সবসময় কাছে আছি। তাই নাকি সোনা? আর এই জন্যই তোমাকে এতগুলো ভালোবাসি। আমিও তোমাকে এতগুলো ভালোবাসি জান। এবার বলো তো তুমি গল্পের নামটা কি? প্রিয়াঙ্কা আশিকের মুখের দিকে তাকিয়ে আবারও হাসতে লাগলো। এবার কিন্তু জোরে জোরে হাসতে লাগলো। আশিক প্রিয়াঙ্কাকে এমন শব্দ করে হাসতে দেখে প্রিয়াঙ্কাকে মৃদু হেসে জিজ্ঞাসা করলো। এই জান, তুমি কি পাগল হলে নাকি যে বাসর রাতে এরকম উচ্চস্বরে হাসছো? প্রিয়াঙ্কা আশিকের কথা শুনে হাসিটা কমাতে লাগলো। আর এদিকে আশিক প্রিয়াঙ্কার এমন হাসি দেখে কখন থেকে ভেবে চলেছে হয়তো প্রিয়াঙ্কা আশিকের বাসর রাতে ইচ্ছেগুলো জানতে পেরেছে হয়তো, তাই এমন উচ্চস্বরে হাসছে। এবার আশিক লাজুক মুখ করে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। আহ জান, তুমি এত হাসছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু খুলে বলবে প্লিজ? আশিকের কথা শুনে প্রিয়াঙ্কাও লাজুক হাসি দিয়ে তার ফোনটা আশিকের হাতে বাড়িয়ে দিল আর বলল। দেখো তো এই গল্পের নামটা কি আছে। আশিক ও প্রিয়াঙ্কার কথা শুনে অনেকটা আগ্রহ নিয়ে ফোনের দিকে চোখ রাখলো। তখন আশিক দেখতে পেল গল্পের নাম। নাম ছিল এমন যে তাদের জন্য অনেক লজ্জার বিষয়। তো চলুন আমরাও একটু শুনে আসি যে এমন কি গল্পের নাম যে এই মুহূর্তে তাদের এত লজ্জাজনক। তো আশিক নামটা পড়ে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। উফ জান, তা এই নামে এমন কি আছে যে তুমি এত হাসছো? আরে তুমি বুঝতে পারছো না এই গল্পের নামটা আমাদের এই সময়ে কতটা লজ্জাজনক? আরে বাবা, আমি তো সেটাই বুঝতে পারছি না যে এই গল্পের নামের সাথে আমাদের কি কি কোনো কানেকশন আছে? আশিকের কথা শুনে প্রিয়াঙ্কা লজ্জায় মুখ লাল হয়ে যেতে লাগলো, কারণ গল্পের নাম এমন যে তাদের এখনকার সময়ের জন্য অনেক লজ্জাজনক, বিশেষ করে প্রিয়াঙ্কার জন্য। আশিক দেখলো প্রিয়াঙ্কার মুখ লজ্জায় লাল হয়ে গেছে, তাই সে ভাবতে লাগলো কি এমন নাম যে এত লজ্জা পেতে হবে। আশিক আবারও ফোনের দিকে চোখ রাখলো, তখন আবারও সেম নামটি দেখলো। এবার আশিক একটু গম্ভীর মুখ করে প্রিয়াঙ্কাকে বলল।
এই তুমি এত হাসছো কেন বলো তো? আচ্ছা, পাঠক পাঠিকারা, আপনারা একটু বলেন তো, এই গল্পের নাম এমন কি আছে যে আমার বউ এত লজ্জা পাচ্ছে আর হাসছে? তো আপনারা শুনুন, গল্পের নামটা কি। গল্পের নাম হচ্ছে প্রিয় মানুষটার সাথে বাসরাতের রোমান্টিক আদর। তো আশিক গল্পের নাম বলার সাথে সাথে দেখতে পেল প্রিয়াঙ্কা মাথার ঘোমটাটা নিচে টেনে মুচকি মুচকি হাসছে। আর এদিকে আশিক ভাবতে লাগলো, কি এমন নাম বলে ফেললাম আমি? আজব তো। এই জান, তুমি এমন করে ঘোমটা টেনে মুচকি মুচকি হাসছো কেন? বলো তো আমাকে একটু। তখন প্রিয়াঙ্কা মুচকি হাসছে আর লজ্জায় লাল হয়ে যেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, ইস, ছেলেটা মনে হয় কিচ্ছু বোঝে না, যেন দুধে ধোয়া তুলসী পাতা, ভাজা মাছ উল্টে খেতে পারে না। এদিকে আমি লজ্জায় মরি আর উনি বকবক করেই চলেছে। এই ছেলেটা কেন বোঝে না প্রিয় মানুষটার সাথে বাসর রাতের রোমান্টিক আদর? আশিক প্রিয়াঙ্কাকে এমন চুপ থাকতে দেখে সেও ভাবতে লাগলো যে এমন কি বলে ফেললো। তাই আশিক ভাবতে লাগলো, আর এদিকে প্রিয়াঙ্কা আশিককে চুপ থাকতে দেখে সেও একটু ভাবতে লাগলো যে এত বকবক করা ছেলে চুপ করে কিভাবে আছে। তাই প্রিয়াঙ্কা একটু ঘোমটাটা একটু উপরে তুলে দেখলো যে আশিক কি যেন ভেবেই চলেছে। তখন প্রিয়াঙ্কা ঘোমটাটা পুরোপুরি মুখ থেকে সরিয়ে আশিকের দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো, আহ, কি কিউট আর হ্যান্ডসাম লাগছে আমার বরটাকে। এরকম ভাবতে দেখে মন চাইছে ঠুস করে একটা গালে চুমু দিয়ে আসি। প্রিয়াঙ্কা এসব ভাবতে লাগলো আর এদিকে আশিক তো সেই ভেবেই চলেছে গল্পের নামের সাথে তাদের কানেকশন কি। এক পর্যায়ে ভাবতে ভাবতে মনে পড়ে গেল যে আজকে তাদের বাসর রাত, আর সেটাও তার প্রিয় মানুষটার সাথে। তখন আশিক মুচকি হাসি দিয়ে প্রিয়াঙ্কার দিকে তাকালো। আশিককে এমনভাবে মুচকি হাসি হাসতে দেখে প্রিয়াঙ্কা বলে উঠল, এই, তোমার আবার কি হলো যে তুমি এখন মুচকি মুচকি হাসছো? তখন আশিক প্রিয়াঙ্কার কথা শুনে হাসি থামায় আর লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে আবারও হাসতে লাগলো। এটা দেখে প্রিয়াঙ্কা একটু চিৎকার করে বলে উঠল, এই, তুমি অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসছো কেন? যখন আমি হাসছিলাম তুমি বকবক করছিলে, এখন তুমি হাসছো কেন বলো সোনা? না মামা, মানে মামা, আমাদের আজকে বাসরাত। তুমি আমার প্রিয় মানুষ, তোমার সাথে আজকে বিয়ে হইছে। আজকে আমাদের বাসরাত, আর গল্পের নাম অনুযায়ী প্রিয় মানুষটার সাথে বাসরাতের রোমান্টিক আদর। তাই গল্পের নামটা আমাদের সঙ্গে হেভি কানেকশন হইছে, তাই না? আশিকের কথা শুনে প্রিয়াঙ্কার মুখে লজ্জা ভর করলো। তাই সে অন্যদিকে চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে রাখলো। তখন আশিক খাট থেকে উঠে গিয়ে প্রিয়াঙ্কার গালে হাত রেখে মুখটা নিজের দিকে ঘুরালো। প্রিয়াঙ্কা লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। তখন আশিক ঠুস করে প্রিয়াঙ্কার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। প্রিয়াঙ্কা আশিকের ঠোঁটের স্পর্শকে অনুভব করলো যে আশিক তাকে অনেক ভালোবাসে। প্রিয়াঙ্কা আশিকের ঠোঁটের ছোঁয়া অনুভব করছিল। তখন আশিক প্রিয়াঙ্কাকে দুম করে বুকের মাঝে জড়িয়ে ধরলো। আশিক প্রিয়াঙ্কাকে কিছুক্ষণ জড়িয়ে রাখার পর আস্তে আস্তে প্রিয়াঙ্কার মুখ আশিক তার বুক থেকে তুলে সামনের দিকে নিয়ে আসলো। তখন আশিক দেখতে পেল প্রিয়াঙ্কার মুখ পুরো লজ্জায় লাল হয়ে গেছে। লজ্জায় লাল হওয়ার কারণে গাল দুটো টমেটোর মতো লাগছে। তখন আশিক নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রিয়াঙ্কার টমেটোর মতো গাল দুটোকে চুমু খেতে লাগলো। কিছুক্ষণ চুমু খাওয়ার পর আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, উফ জান, চোখ খুলো, আমার দিকে তাকাও। এই কি হয়েছে? চোখ খুলে আমার দিকে তাকাও জান, প্লিজ। না সোনা, আমার ভীষণ লজ্জা লাগছে, আমি তাকাতে পারবো না, আমায় জোর করো না জান। এরপর আশিক আর জোর করলো না। প্রিয়াঙ্কার চুলগুলো আঁচড়ে পড়েছিল, সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে কানের পেছনে গুজে দিতে লাগলো। আর এদিকে আশিকের হাতের ছোঁয়া পেয়ে প্রিয়াঙ্কা কেঁপে কেঁপে উঠছে। প্রিয়াঙ্কা আর নিজেকে ধরে রাখতে না পেরে আশিককে জড়িয়ে ধরলো। আশিক প্রিয়াঙ্কাকে বুক থেকে তুলে আবারও প্রিয়াঙ্কার মুখের চুলগুলো তুলে সব গুজে দিতে লাগলো। আর আস্তে আস্তে সব চুল কানের পেছনে গুজে দেওয়ার পর আশিক প্রিয়াঙ্কাকে বলল, উফ জান, আর ভয়েস করতে হবে না, অনেক রাত হয়েছে, এখন চলো ঘুমাবে। তখন প্রিয়াঙ্কা পিটপিট করে চোখ খুলে দেখতে পায় আশিক তার মুখের দিকে তাকিয়ে আছে। তাই প্রিয়াঙ্কা আবারও মুখ নিচু করে নিল। তখন আশিক প্রিয়াঙ্কার মুখটা তুলে বলতে লাগলো, আহা জান, আর এত লজ্জা পেতে হবে না, এখন চলো
অনেক রাত হয়েছে। আর এই ভয়েসটা কালকে করে দিও কেমন? আচ্ছা শোনা, এখন কটা বাজে দেখো তো একটু। আশিক প্রিয়াঙ্কার কথা শুনে খাট থেকে ফোনটা নিয়ে টাইম দেখে প্রিয়াঙ্কার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, দেখো জান, এখন রাত 12টা 30 মিনিট। এত রাতে আর ভয়েস করতে হবে না। আর আজকে তো আমাদের বাসর রাত, তাই না? আশিক কথাগুলো বলে প্রিয়াঙ্কার মুখের দিকে তাকিয়ে রইল। প্রিয়াঙ্কা কি বলে সেই আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়াঙ্কা আশিককে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, এই শোনা, 10 মিনিট ওয়েট করো একটু। এই ভয়েসটা করে দিলে শেষ, আর কোনো স্ক্রিপ্ট নেই। এবার আশিক একটু রেগে যেতে লাগলো, কারণ তার বাসর রাত নিয়ে কত স্বপ্ন দেখেছে। আজ যখন বাসর ঘরে দাঁড়িয়ে আছে, অথচ তার সেই ইচ্ছেগুলো পূরণ করতে পারছে না শুধুমাত্র প্রিয়াঙ্কার জন্য। তখন আশিক রেগে গম্ভীর মুখ করে প্রিয়াঙ্কাকে বলল, তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, আমি নাকি তোমার এই ভয়েসটা? তখন প্রিয়াঙ্কা স্বাভাবিক হয়ে মৃদু হেসে বলতে লাগলো, আমার লাইফে প্রথম ইম্পর্টেন্স ছিল ভয়েস জগৎ। ভয়েস করা, পাঠক পাঠিকাকে খুশি করা, তার জন্যই তো আমাকে পাঠক পাঠিকারা এত ভালোবাসে। তুমি সেই উদাহরণ, এটা তো তুমি ভালো করেই জানো। তারপরে আমার লাইফে তুমি এলে। এখন আমার লাইফে দুটো আছে প্রায়োরিটি, তার মধ্যে প্রথম হচ্ছে তুমি, সব থেকে গুরুত্বপূর্ণ, তারপরে আমার ভয়েস। তাহলে আমি যখন এত করে বলছি, তুমি আমার কথা শুনছো না কেন? বললাম তো শুধু 10 মিনিট ভয়েসটা করে নিই একটু। 10 মিনিট করে রাত 10টা থেকে এখন রাত 12টা 30 মিনিট হয়ে গেল, এখনো তোমার ভয়েস শেষ হচ্ছে না? এটাই লাস্ট 10 মিনিট বাকি আছে, প্লিজ সোনা বর আমার। প্রিয়াঙ্কার কথাগুলো ঠিক। এতক্ষণ যখন অপেক্ষা করছে, আর 10 মিনিট কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, কিন্তু আশিক তো অপেক্ষা করতে পারছে না, তাই তো এত রেগে গেল। আর আশিক প্রিয়াঙ্কার কথাগুলো শুনে একটু বেশিই রেগে গিয়েছে, কারণ তার বাসর রাত নিয়ে অনেক ইচ্ছে ছিল, যেটা সবার থেকে আলাদা। এরপর আশিক রেগে গিয়ে বাসর ঘরের সাজানো ফুলগুলো সব ছিঁড়ে ফেলে দিয়ে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, থাকো তুমি তোমার ভয়েস নিয়ে, আমার কোনো মূল্যই নেই তোমার কাছে। আশিক কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কারও একটু মন খারাপ হয়ে গেল, কারণ তার প্রিয় ভালোবাসার মানুষটাকে কষ্ট দিয়েছে। তাই সে মনে মনে বলে ওঠে, সোনা একটু ওয়েট করো, আমি এই ভয়েসটা করে দিয়ে তোমাকে আদর দিয়ে দিব। আদর দিয়ে দিয়ে তোমার রাগ ভাঙাবো। আমার সোনা বাবুটা একটু বেশিই রাগী। আর এদিকে আশিক ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতে লাগলো, আর তাদের ভালোবাসা কিভাবে পূর্ণতা পেল সেগুলো ভাবতে লাগলো, আর চোখের জল ফেলতে লাগলো। তো চলুন আমরাও জেনে আসি আশিক অ্যান্ড প্রিয়াঙ্কার সম্পর্ক কী ছিল, কিভাবে তাদের পরিচয় হলো, সবকিছু আমরা অতীতে জানতে পারবো। আর প্রিয়াঙ্কা আজকে এত বড় ভয়েস আর্টিস্ট কিভাবে হলো, সবকিছু বিস্তারিতভাবে জানতে পারবো। আর আশিক কিভাবে তার প্রিয় ভালোবাসার মানুষটাকে পেল, সেটাও আমরা জানতে পারবো। তো আশিক ভাবতে লাগলো অতীতের সময়টা কিভাবে কাটালো। তো চলুন, আমিও আর দেরি করতে চাই না, আমিও জানতে চাই তাদের লাভ স্টোরি। তো চলুন শুরু করা যাক। আশিক রাত 3টায় গল্প শুনে ঘুমিয়েছে। এখন সকাল 8টা 30 মিনিট, আশিকের ওঠার নামগন্ধ নেই। এদিকে আশিকের আম্মু রান্নাঘরে নাস্তা বানাচ্ছে আর চিৎকার করে সুহানাকে ডাকতে লাগলো, সুহানা, এই সুহানা, তোর ভাইয়াকে ঘুম থেকে ডেকে তুলতো। এদিকে সুহানা রুমে রেডি হচ্ছিল কলেজে যাওয়ার জন্য। সুহানা তার মায়ের চিৎকার শুনে দৌড়ে রান্নাঘরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে আম্মু, এত চিৎকার করছো কেন? আমি কি আর সাদে চিৎকার করছি? কি হয়েছে সেটা বলবে তো আম্মু? কি হয়েছে মানে, তোর ভাইয়া বলেছিল যে আজকে তার কলেজে ইম্পর্টেন্ট ক্লাস আছে, আর সে এখনো গরুর মতো ঘুমিয়ে আছে। সারাদিন কাজ কাম তো কিছু নেই, শুধু গল্প নিয়েই পড়ে থাকে। তাতে যে কি পায় আমি বুঝি না। আম্মু, এটা তুমি ভাইয়ের সামনে বলবে তো? আমিও দেখি তুমি এক বাপের মেয়ে কিনা। ওই চুপ কর ফাজিল কোথাকার। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি আম্মু? বেশি বক বক না করে তোর ভাইকে ঘুম থেকে ডেকে তুল যা। আচ্ছা আম্মু, যাচ্ছি। যা তাড়াতাড়ি।
আর তোর ভাইকে ডেকে নিয়ে আয়। সুহানা রান্নাঘর থেকে বেরিয়ে তার ভাইয়াকে ঘুম থেকে ডেকে আনতে গেল। আর এদিকে সুমাইয়া বলতে লাগলো, ভাই যেমন বোনও তেমন হয়েছে, এই দুটোকে কিছু বলা যাবে না, একটাকে কিছু বলে দিলে আর একটা রেগে আগুন হয়ে যায়। সুমাইয়া এই কথাগুলো বলতে লাগলো। আর এদিকে সুহানা তার ভাইকে ডেকে তুলতে গেল। আর এতক্ষণ যাদের কথা শুনলেন তারা হচ্ছে মা মেয়ের কথা। তো তাদের পরিচয়টা দিয়ে দিই। সুহানার মায়ের নাম সুমাইয়া আক্তার, তার বাবার নাম আদিল আহমেদ। সুহানার বড় ভাইয়ার নাম আশিক শাহরিয়ার। সুহানার বাবা সরকারি চাকরি করেন। সুহানার বড় ভাই মানে আশিক কলেজে পড়ে অনার্স 3rd ইয়ারে। সুহানা প্রথম বর্ষে পড়ে। তারা দু ভাই বোন একে অপরকে অনেক ভালোবাসে। বাকিটা গল্পের সাথে থাকেন, সব জানতে পারবেন। এবার গল্পে আসা যাক। সুহানা আশিকের রুমে গিয়ে দেখলো তার ভাই বিভোর ঘুমে আচ্ছন্ন। সুহানা তখন তার ভাইকে ডাকতে লাগলো। এই ভাইয়া, কলেজ যাবি না? ওর তাড়াতাড়ি। আশিকের কোনো হেলদোল নেই, থাকবে কিভাবে বলেন? রাত 3টায় ঘুমিয়েছে, এত তাড়াতাড়ি কি ঘুম ভাঙে? তখন সুহানা আশিকের বিছানা গুছাতে লাগলো। সবকিছু গুছিয়ে রাখার পর আবার আশিককে ডাকতে লাগলো। এই ভাইয়া ওঠ, আজকে নাকি তোর ইম্পর্টেন্ট ক্লাস আছে, আম্মু বলল। তবুও আশিকের কোনো হেলদোল নেই। তখন সুহানা মনে মনে কিছু একটা ভেবে বলে উঠল, দাঁড়া, তুই এইভাবে উঠবি না, আমাকে এই কিছু একটা করতে হবে। তখন সুহানা চলে গেল। ওয়াশরুমে কি যেন নিয়ে এসে আশিকের মুখে ছুঁড়ে মারলো। তখন আশিক চিৎকার করে উঠলো আর বলতে লাগলো, আম্মু, ছাদ ফুটো হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তখন আশিক কথাটা বলতে বলতে থেমে গেল, কারণ তার সামনে রাগী চোখে দাঁড়িয়ে আছে সুহানা। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। তখন আশিক লক্ষ্য করলো সুহানের হাতে মগ, তার মানে জল ছুঁড়ে মারলো। আমিও কি না কি ভাবছিলাম। তখন আশিক সুহানাকে বলতে লাগলো, এই সুইটি, তুই এইভাবে রেগে আছিস কেন বোন? কই ভাইয়া, আমি তো রেগে নেই। সুহানা তার ভাইয়ার মুখ থেকে সুইটি নামটা শুনে সুহানার যত রাগ ছিল সব জলে পরিণত হয়ে গেল। আশিক সুহানাকে ইশারায় কাছে ডাকে। সুহানা বাচ্চাদের মতো আশিকের সামনে এসে দাঁড়ায়। তখন আশিক সুহানাকে কোলে বসিয়ে চোখের জল মুছে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, এই সুইটি, কান্না করছিস কেন? আশিক তার বোনকে সুহানা না ডেকে সুইটি কেন ডাকছে তাই তো? এটা তো ভাই বোনের ভালোবাসা, যা অন্য কোনো জায়গায় পাওয়াই যায় না। তখন সুহানা তার ভাইকে বলতে লাগলো, ভাইয়া তুই আর এই নাম ধরে আর ডাকবি না। কেন সুইটি, আমি তোকে এই নাম ধরে ডাকবো না কেন? ভাইয়া আমি যে তোর ভালোবাসা সারা জীবন চাই, সেটা তো আর আমি পাবো না। তাই প্লিজ ভাইয়া আমাকে এই নাম ধরে ডাকবি না। কেন, কই যাবি তুই যে আমার ভালোবাসা পাবি না? ভাইয়া আমার যখন বিয়ে হয়ে যাবে তখন আর তোর ভালোবাসা পাবো না। তাই তুই এই নাম ধরে ডাকবি না ভাইয়া। তুই আমার পাশে থাকবি না, তখন তোর এই ডাকটা কত ইচ্ছে হবে শোনার, কিন্তু তুই পাশে থাকবি না। কে বললো তোকে আমি আমার ছোট বোনকে সারা জীবন এইরকম ভালোবাসবো? তোর বিয়ে হলেও তোকে আমি এইরকম ভালোবাসবো। তখন সুহানা তার ভাইকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো বলতে লাগলো, আমার কিউট গুলুমুলু ভাইয়া আমায় এতগুলো ভালোবাসে। তখন আশিকও তার বোনকে জড়িয়ে ধরে কপালে আবারও ভালোবাসার পরও সেঁকে দিয়ে সুহানার চোখের পানি মুছে দিয়ে কল থেকে উঠিয়ে বলতে লাগলো, আচ্ছা বোনু, তুই যা, আমি আসছি, ফ্রেশ হয়ে আসছি। ওকে ভাইয়া। সুহানা আশিকের রুম থেকে যাওয়ার পর আশিকও এসে দিল। সত্যি তার বোনও তাকে অনেক ভালোবাসে। হাসতে হাসতে তারপর আশিক ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমে এলো। নাস্তার টেবিলে এসে দেখলো তার আব্বু অফিসে যাওয়ার জন্য নাস্তা করছে। তখন আশিকের আব্বু আদিল আহমেদ বলে উঠলেন, আশিক, তোর পড়াশোনা কেমন চলছে? জি আব্বু, মোটামুটি ভালোই চলছে। তোর তো পড়াশোনা মোটামুটি চলবে, কারণ তুই তো সারাদিন সারা রাত গল্প নিয়েই তো পড়ে থাকিস। কি আছে এমন গল্পতে, কি শুনিস? আশিক তখন রেগে যেতে লাগলো। তখন আশিকের আম্মু নাস্তা নিয়ে এসে টেবিলে রাখলো। তখন আশিকের আম্মু জিজ্ঞেস করলো আশিকের আব্বুকে,
এই, তোমরা বাপ ছেলে মিলে কি কথা বলছিলে, আমিও একটু শুনি। তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো, সারাদিন সারা রাত গল্প নিয়েই পড়ে থাকে, কাজ কাম তো কিছুই নেই, পড়াশোনা তো মাথায় উঠিয়ে নিয়েছে। আশিক তার আব্বুর কথা শুনে রেগে যেতে লাগলো। তখন আশিকের আম্মু আশিকের আব্বুকে ইশারা করলো যে খাবার খাওয়ার সময় যেন আর কিছু না বলে। আশিকের আব্বু বউয়ের ইশারা বুঝতে পেরে আর কিছু না বলে নাস্তা করতে লাগলেন। আশিক এই কথা শুনে তার মাথা গরম হয়ে গেল। আশিককে যত কিছু কেউ বলুক না কেন, যদি গল্প নিয়ে কেউ কিছু বলে তার অটোমেটিক মাথা গরম হয়ে যায়। তখন আশিক নাস্তার টেবিল থেকে উঠে পড়লো, কারণ আশিক জানে এখানে থাকলে আরও দু চারটা কথা বের হবে। আশিককে নাস্তার টেবিল থেকে উঠে যেতে দেখে তার আম্মু বলল, কি রে আশিক, নাস্তা না করে উঠে যাচ্ছিস কেন? আম্মু আমি ক্যান্টিনে নাস্তা খেয়ে নেব, এখন একটু কাজ আছে, দেরি হয়ে যাবে। আশিকের আম্মু বুঝতে পারছে যে আশিক নাস্তার টেবিল থেকে কেন উঠে যাচ্ছে। তখন আশিক সুহানাকে ডাকতে লাগলো। সুইটি, এই সুইটি, তুই কি রেডি হয়েছিস কলেজে যাওয়ার জন্য? দেরি হয়ে যাচ্ছে তো। সুহানা রুমে রেডি হয়ে কাঁধে ব্যাগ নিতে যাবে, তখন তার ভাইয়ার ডাক শুনে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে বলতে লাগলো, হ্যাঁ ভাইয়া, আমি রেডি, চলো যাওয়া যাক। আচ্ছা তুই আয়, আমি বাইরে আছি। আশিক কথাটা বলে চলে গেল বাড়ির বাইরে। এদিকে সুহানা তার মা বাবার দিকে তাকিয়ে দেখলো আর পর্যবেক্ষণ করে বুঝতে পারলো তার ভাইয়া না খেয়ে নাস্তার টেবিল থেকে উঠে গেছে। সুহানা এটা বুঝতে পেরে তার আব্বু আম্মুকে বলল, তোমাদের কতবার বলেছি আমার ভাইয়ের সাথে এমন কোনো কথা বলবে না যেটাতে আমার ভাই রেগে যায়, কিন্তু একই কাজ 3 বছর ধরে করে চলেছ। আচ্ছা তোমরা বলো তো, ভাইয়া 3টে বছর থেকে আজ পর্যন্ত সকালে নাস্তা বাড়িতে করেছে? তখন আদিল আহমেদ সুমাইয়া আক্তার দুজনেই মাথা নিচু করে চুপ করে আছে। তখন আবারও সুহানা বলতে লাগলো, আজ থেকে যদি আমার ভাইয়াকে কোনো কথা শোনাও, বিশেষ করে যে কথায় ভাইয়া রেগে যায় সেই কথা যেন আরেকবার না শুনতে পাই, তাহলে তোমাদের দুজনকে ছেড়ে কথা বলবো না। সুহানা কথাগুলো বলে বাড়ির বাইরে বের হয়ে দেখে তার ভাই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তখন সুহানা তাড়াতাড়ি তার ভাইয়ের কাছে যেয়ে বলতে লাগলো, ভাইয়া চলো যাওয়া যাক। চল। তারা দুজন ভাই বোন কলেজে যেতে লাগলো। সুহানা আর আশিক একই কলেজে পড়ে, তাই দুজন একসাথে কলেজে যায়। আর এদিকে প্রিয়াঙ্কা কলেজে যাওয়ার জন্য নাস্তা করছিল। তখন প্রিয়াঙ্কার আম্মু বলতে লাগলো, প্রিয়াঙ্কা, নাস্তা শেষ করে তোর ভাইকে ঘুম থেকে ডেকে দিস তো। কেন আম্মু, আজকে ভাইকে এত তাড়াতাড়ি ডাকার কারণ কি? আরে রাতে তোর ভাই বলছিল কোন বন্ধুর বাসায় যাবে নোটস আনতে। প্রিয়াঙ্কা তার আম্মুর কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, ভাই তুই তো হেভি চালাক, কিন্তু আমাকে এত বোকা ভেবেছিস। আম্মুকে বোকা বানিয়ে ফেলেছিস, কিন্তু আমাকে কিভাবে বোকা বানাস আমিও দেখি, আজ তোর খবর আছে। প্রিয়াঙ্কাকে চুপ থাকতে দেখে তার আম্মু গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলল, কিরে, এত কি ভাবছিস তুই? না আম্মু, কিছু না। আচ্ছা আম্মু, ভাইকে ডেকে দিবনি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নাস্তা করে গিয়ে দেখ বাদরটা ঘুম থেকে উঠছে নাকি। আম্মু, আমার ছোট ভাইটাকে তোমার কাছে বাদর লাগে? তা নয় তো কি, সারাদিন এদিক সেদিক লাফালাফি করে। দেখো আম্মু, একদম আমার সুইট ভাইকে বাদর বলবে না। আচ্ছা যা, আর বলবো না, এখন গিয়ে তাড়াতাড়ি বাদরটাকে ঘুম থেকে ডেকে তোল। প্রিয়াঙ্কার আম্মু আবারও তার ছোট ভাইকে বাদর বলাতে প্রিয়াঙ্কা রেগে ফায়ার হয়ে গেল। তখন প্রিয়াঙ্কার আম্মু মুখে হাত চেপে ধরে ইশারা করলো যে তার ভাইকে ঘুম থেকে ডেকে তুলতে। তখন প্রিয়াঙ্কা বলতে, আম্মু, আমার ছোট্ট সুইট ভাইকে যদি আবারও বাদর বলো, তোমার জন্য ব্যাপারটা খারাপ হয়ে যাবে আম্মু। কি করবি, 100 বার বলবো বাদর বাদর। দেখো আম্মু, এবার কিন্তু আমার রাগ উঠিও না। তোর রাগ উঠলে কি করবি শুনি? সোজা তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসবো। তাহলে তোদের রান্না করে খাওয়াবে কি শুনি? কেন, আমার ভাই আছে না? সে তো রান্না করতে জানে না। আমি ওকে একবারও বলেছি যে আমার সুইট ভাইকে দিয়ে রান্না করাবো? তাহলে রান্না
করবে কে শুনি? কেন আমার ভাইকে বিয়ে করিয়ে আনবো? তাহলে আমার ভাইয়ের বউ রান্না করে খাওয়াবে। তোর ভাই সোনার টুকরো না, যে তোর ভাইকে মেয়ে দেওয়ার জন্য মেয়ের বাবারা বরণডালা সাজিয়ে বসে আছে? আমার ভাই সোনার টুকরা না, আমার ভাই লাখে এক। আমার ভাইয়ের মতো এই দুনিয়ায় আর কোনো ছেলে নাই। এই তোর লজ্জা করে না ছোট ভাইকে বিয়ে করাবি? তুই রান্না তো শিখতে পারিস, বিয়ের পর কি করবি শুনি? আমার বর আমাকে রান্নাঘরেই যেতে দিবে না, সে নিজেই রান্না করে খাওয়াবে। এই যা তো, তোর সাথে বকবক করতে আমি পারবো না। গিয়ে দেখ তোর লাখে একটা ভাই কি করে। যাচ্ছি তো। আর আমার ভাইয়ের জন্য নাস্তা রেডি করে রাখো। না, আমি পারবো না, তুই গিয়ে তোর ভাইয়ের নাস্তা রেডি কর। কি বললে? আবার বলো তো, শুনতে পাইনি। না না, কিছু বলিনি, তুই যা। আমার ভাইকে নিয়ে কিছু যেন না শুনি। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না, তুই যা। মা মেয়ের কথা শুনলেন তো। এখন এদের পরিচয় দিই। প্রিয়াঙ্কার মায়ের নাম আফসানা ইয়াসমিন, বাবার নাম জাহাঙ্গীর আলী। আর এতক্ষণ যার জন্য মা মেয়ের ঝগড়া চলছিল তার নাম আব্দুল রহমান। আর প্রিয়াঙ্কার পুরো নাম রবিতা মাহমুদ প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার বাবা কোর্টে উকিল। তো এবার গল্পে আসা যাক। প্রিয়াঙ্কা তার ভাইয়ের রুমে গেল, গিয়ে দেখতে পেল তার ভাই ঘুমিয়ে আছে। প্রিয়াঙ্কা তার ভাইয়ের মাথার কাছে বসে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো আর ভাবতে লাগলো, ভাই, তোকে যদি তোর বউ আমার কাছ থেকে আলাদা করে, তাহলে তোর বউকে খুন করে আমি জেলে যাব। তবুও তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। তুই আমার সুইট ভাই, তোর উপর একটাও আঘাত আসতে দিব না। তার আগে আমার পিঠে নিয়ে নেব। প্রিয়াঙ্কা কথাগুলো বলতে লাগলো আর কান্না করতে লাগলো। প্রিয়াঙ্কার চোখের জল উপচে পড়লো তার ভাইয়ের মুখে, আব্দুলের মুখে। আব্দুলের ঘুম লেগে গেল আর শুনতে পেল কান্নার আওয়াজ। তখন আব্দুল চোখ খুলে দেখতে পায় তার বোন কান্না করছে। তখন আব্দুল ঘুম থেকে উঠে পড়লো আর বলতে লাগলো, আপু, তুই কান্না করছিস কেন? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে তোকে? আমাকে বল, আমি তার 12টা বাজিয়ে ছাড়ব। না ভাই, আমাকে কেউ কিচ্ছু বলেনি। তুই শান্ত হ ভাই। আপু প্লিজ, কি হয়েছে বল। আর তুই কান্না থামা। আমি তোর কান্না সহ্য করতে পারি না, তুই এটা ভালো করেই জানিস আপু। তখন আব্দুল তার আপুর চোখের জল মুছে দিয়ে বলল, আপু এবার বল, কি জন্য এত কান্না করছিস? তোর বিয়ে হয়ে গেলে তোর বউ যদি তোকে আমার থেকে আলাদা করে দেয়, সেটা ভেবে কান্না করছি। আপু তুই এখনই বাসায় রয়ে গেলি, এইটা ভেবে কেউ কান্না করে? যদি সত্যি এটা হয়, তাহলে তোর বউকে খুন করে আমি জেলে যাব। আপু আমি বিয়েই করব না, যেখানে আমার আপুটা কষ্ট পাক। না, তোকে আমি আমার পছন্দের মেয়ের সঙ্গেই বিয়ে দেব। আচ্ছা আপু, ঠিক আছে, তোর পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। আর আম্মু বলছিল তুই নাকি কোন বন্ধুর বাসায় যাবি নোটস আনতে, আমিও যাব। আপু ইয়ে মানে 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 কি করছিস বল, কোথায় যাবি? আম্মুকে বোকা বানাতে পারলেও আমাকে পারবি না, সত্যি করে বল। আব্দুল জানে যে তার বোন সত্যিটা জেনেই ছাড়বে, তাই সে আর কিছু না লুকিয়ে তার বোনকে বলতে লাগলো, আপু সত্যি বলবো কি? সত্যি করে বল। আপু আসলে তোদের কলেজে ম্যাচ আছে আমাদের কলেজের সঙ্গে। আমি তো কোনো খবর পাইনি এখনো। আপু তুই তো কলেজেই যাস না, তো খবর পাবি কই থেকে? সব সময় ভয়েস নিয়ে পড়ে থাকিস। তাও অবশ্য ঠিক বলেছিস, আমিও তোর সঙ্গে যাব। আমি জানি তুই ভালো খেলিস, বাট আজ পর্যন্ত তোর খেলা দেখতে পেলাম না। শুধু লোকের মুখে শুনেছি তুই ভালো খেলিস। আচ্ছা আপু, তোকেও নিয়ে যাব, বাট আব্দুল আর কথা বলতে পারলো না তার আপুর কাছে, যেটার জন্য তার আম্মুকে বলেছিল তার বন্ধুর বাসায় যাবে। আব্দুলকে চুপ থাকতে দেখে প্রিয়াঙ্কা তার ভাইকে বলতে লাগলো, বাট কি বল, কথাটা বলতে বলতে থামলি কেন?
আসলে আপু, আসলে 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 কি করছিস পুরো কথাটা বল। আসলে আপু, কালকে অন্য একটা কলেজের সঙ্গে ম্যাচ ছিল। রান নিতে গিয়ে ড্রাইভ দেওয়ার কারণে আমার জার্সিটা ছিঁড়ে গেছে আর শুটাও ছিঁড়ে গেছে। তাই আম্মুকে বলেছিলাম বন্ধুর বাসায় নোটস আনতে যাব, কারণ আমার বন্ধু বলেছিল সে টাকা দিবে তাই। ও এই কথা। আমি থাকতে তার বন্ধুর থেকে টাকা নিতে গেলি কেন? আমি কি মরে গেছি নাকি? আর তোকে যে আব্বু 1 মাসের খরচ দেয় সেটা কি করিস? আসলে আপু, আব্বু 1 মাসের যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে ব্যাট আর হেলমেট ল্যাগ গাড়ি কিনেছি, তাই সব টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা তোর কত টাকা লাগবে জার্সি আর শু কিনতে? এই তো আপু, বেশি না, 2,000 টাকা লাগবে। কিন্তু তোর কাছে তো এখন টাকা থাকার কথা না, কারণ এখন মাসের শেষের দিকে চলছে। আমাকে কিছু অ্যাডমিন আগের টাকা অ্যাডভান্স দিয়েছে, সেখান থেকে নিস। ওকে আপু। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে আপু। আব্দুল চলে গেল ফ্রেশ হতে। আর এদিকে প্রিয়াঙ্কা তার ভাইয়ের রুমটা গুছিয়ে দিতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, ফাজিল, রুমটাকে গরুর গোডাউন করে রেখেছিস। প্রিয়াঙ্কা এসব বলতে লাগলো আর রুম গোছাতে লাগলো। পুরো রুমটাকে নোংরা করে রেখেছিল, সেসব পরিষ্কার করে খাটে এসে বসে হাঁপাতে লাগলো। তখন আব্দুল ফ্রেশ হয়ে বেরিয়ে হ্যাঁ করে তাকিয়ে আছে রুমটার দিকে। আর একপাশে চোখ যেতেই দেখতে পেল তার আপুকে। আর তখন তাড়াতাড়ি তার আপুর কাছে গিয়ে বলতে লাগলো, আপু, আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি মানে? আপু, বলছি যে এই বাসাটা কার, আর এই রুমটাই বা কার আপু? তখন আব্দুল লক্ষ্য করে দেখতে পেল তার আপু ঘামে জর্জরিত হয়ে হাঁপাচ্ছে। এবার আব্দুল পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। যখন বুঝতে পারে এটা অন্য কারো রুম না, এটা ওরই রুম, তখন প্রিয়াঙ্কা বলে উঠল, এই কুত্তা, রুমটা কে কি বানিয়ে রেখেছিস? আমার অবস্থা খারাপ হয়ে গেল তোর রুমটা পরিষ্কার করতে গিয়ে। তখন আব্দুল তার আপুকে খুশি করার জন্য বলতে লাগলো, আপু, এত সুন্দর করে রুমটা পরিষ্কার করার জন্য চকলেট এনে দিন আপু। না, আমার শুধু চকলেট দিয়ে হবে না। আপু, তাহলে বল আর কি নিবি? চকলেটের সঙ্গে ফুচকা আর চটপটি নিব। আচ্ছা আপু, এনে দিবনি। এখন চল, না হলে অনেক দেরি হয়ে যাবে আপু। আচ্ছা চল তাহলে। এরপর তারা ভাই বোন রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। স্পোর্টস শোরুমের দিকে কিছুক্ষণ পর পৌঁছে গেল। সেখান থেকে আব্দুল তার মাপের জার্সি ও শু নিয়ে তার আপুর কাছে এসে বলল, আপু, হয়ে গেছে, চল। চল। এরপর তারা শোরুম থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। তারপর প্রিয়াঙ্কা গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা তার ভাইকে নিয়ে তার কলেজে পৌঁছে গেল। আর এদিকে আশিক আর সুহানা জানতে পারলো আজকে কলেজ হবে না, কারণ আজকে কলেজে ক্রিকেট টুর্নামেন্ট হবে, তাই ক্লাস হবে না। তাই সুহানা তার ভাইয়াকে বলল, ভাইয়া, আজকে তো ক্লাস হবে না। তাই তো শুনছি। চলো না ভাইয়া, আমরা ম্যাচ দেখি। আশিক তার বোনের কথা ফেলতে পারলো না, তাই সে রাজি হয়ে গেল আর বলল, আচ্ছা ঠিক আছে মেজো, দেখবনি। এখন চল, আমার অনেক ক্ষুধা লেগেছে, ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। আচ্ছা ভাইয়া, চলো। আশিক আর সুহানা ক্যান্টিনে চলে গেল। আর এদিকে আব্দুল গাড়ি থেকে বের হয়ে তার আপুকে বলল, আপু, অনেক খিদা লেগেছে। এই তুই কি পেটুক নাকি রে? এক্ষুনি বাড়ি থেকে নাস্তা করে এলি আর এখন বলছিস তোর খিদে লাগছে? আপু, সত্যি বলছি, অনেক খিদা লেগেছে, আর না খেলে খেলতে পারবো না। আব্দুল এমন করুণ মুখ করে বলল, তাই প্রিয়াঙ্কা তার ভাইয়ের এমন করুণ মুখ দেখে আর থাকতে পারলো না। তাই প্রিয়াঙ্কা বলল, আচ্ছা চল ক্যান্টিনে। চল, তাড়াতাড়ি, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এরপর প্রিয়াঙ্কা আব্দুলকে নিয়ে ক্যান্টিনে গেল। তারপর তারা ক্যান্টিনের টেবিলে বসে পড়লো। এরপর প্রিয়াঙ্কা আব্দুলকে জিজ্ঞেস করলো, এই ভাই, ভাই কি খাবি বল?
এদিকে আব্দুলের কোনো হেলদোল নেই, কারণ সে তো অন্যদিকে তাকিয়ে আছে। তখন প্রিয়াঙ্কা দেখলো তার ভাই অন্যদিকে তাকিয়ে আছে। তখন প্রিয়াঙ্কা তার ভাইয়ের চোখ যেদিকে আছে ওইদিকে নজর রাখলো, আর দেখতে পেল কালো ড্রেসে একটা মেয়ে বাচ্চাদের মতো খাবার খাচ্ছে। তার দিকে তাকিয়ে আছে তার ভাই। তখন প্রিয়াঙ্কা তার ভাইকে বলল, ভাই মেয়েটা অনেক না? হ্যাঁ আপু, অনেক সুন্দর। আর দেখো কিরকম বাচ্চাদের মতো খাবার খাচ্ছে। ওই কি বললি কুত্তা? মানে আপু, মানে কি করছিস? আপু আমি তো ক্রাশ খেলাম। তাই না পিচ্চি? আমার পিচ্চি ভাইটা দেখি অনেক বড় হয়ে গেছে। আপু এরকম করে বলবি না, আমার লজ্জা করে। এই চুপ কর, বেশি পেকে গেছিস না? আর কি খাবি বল? তখন আব্দুলের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তখন প্রিয়াঙ্কা তার ভাইয়ের দিকে তাকিয়ে দেখে আব্দুলের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তখন প্রিয়াঙ্কা তার ভাইয়ের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, ওই ভাই ভাই, আমি তো মজা করলাম আর তুই সিরিয়াস ভাবে নিয়ে নিচ্ছিস। এবার বল কি খাবি? আপু বিরিয়ানি আর চিল্লি চিকেন। আচ্ছা ঠিক আছে আমার পুচকু ভাই। মুয়া। এরপর প্রিয়াঙ্কা ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলো। কিছুক্ষণ পরে খাবার চলে এলো। আব্দুল খাবার খেয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে তার আপুকে নিয়ে কলেজ মাঠে নিয়ে গেল। আর যে মেয়েটাকে দেখে আব্দুল ক্রাশ খাইছে সেটা আর অন্য কেউ না, সেই মেয়েটা হলো সুহানা। তো এদিকে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হলো, আর বিপক্ষ দল 10 ওভারে 130 রান করেছে। এবার আব্দুলের দলের পালা। তাদের দলের দুজন মাঠে নামে। প্রথম দিন ওভারে ওপেনিং দুজন 30 রান করলো। 4 ওভারে মাঝখানে একজন আউট হয়ে গেল। এরপর আব্দুল মাঠে নামলো। আবার খেলা শুরু হলো। আব্দুল 6-4-এর বন্যা বইয়ে দিয়েছে। আব্দুলের খেলা দেখে একজন মুচকি মুচকি হাসছে, সেটা আর কেউ না, সুহানা। এদিকে 2 বলে 6 রান দরকার। তখন প্রিয়াঙ্কা তার ভাইকে বলে উঠল, ভাই 6 মারতে পারলে নতুন ব্যাট কিনে দিব। এটা শুনে আব্দুল অনেক খুশি হয়ে যায়। আর এদিকে বিপক্ষ দল রেগে আছে, কারণ একজন এত ভালো খেলে তাদের ধারণা ছিল না। সত্যি আব্দুল অনেক ভালো ক্রিকেট খেলে। এদিকে বল হাতে নিয়ে দেখতে লাগলো, কিভাবে কি করবে বুঝতে পারছে না, কারণ যেরকম করে বল করলে সে বলেই মারছে। এরপর বলার বল নিয়ে দৌড়াচ্ছে। এদিকে আব্দুল দেখতে পেল ক্যান্টিনে খাবার খাওয়া মেয়েটিকে। তখন মেয়েটি খিলখিল করে হাসছে, আর সেটা আব্দুল দেখতে লাগলো। তখন মেয়েটা ইশারায় বলছে 6 মারতে, কিন্তু এদিকে বলার বল ছোড়ার পর দেখতে পেল সবাই বলটা এসে সোজা আব্দুলের মাথায় লাগলো। সঙ্গে সঙ্গে রক্ত পড়া শুরু করলো। এদিকে প্রিয়াঙ্কা দেখে তার ভাইয়ের মাথা ফেটে রক্ত পড়ছে। তখন দৌড়ে আব্দুলের কাছে এসে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, এই ভাই তোর কিচ্ছু হবে না, আমি তোকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। তখন আব্দুল তার আপুকে কান্না করতে দেখে নিজেকে স্বাভাবিক করে বলল, আপু আমার কিছু হয়নি, তুই শান্ত আপু। আমি কিভাবে শান্ত থাকবো বল? তোর মাথা ফেটে রক্ত পড়ছে, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল? আপু আমি ঠিক আছি, তুই শান্ত হ প্লিজ আপু। তখন তাদের দলে একজন এসে আব্দুলের মাথায় ব্যান্ডেজ করে দিল। প্রিয়াঙ্কাকে আব্দুল বুঝিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিল। আবার খেলা শুরু হলো। 1 বলে 6 রান বাকি আছে। চারপাশে দর্শক পুরো চুপ হয়ে গেল। বলার বল নিয়ে দৌড়ে এসে বল ছুড়ল। আব্দুল বলের দিকে নজর রেখে শট মারল। তখন সবাই দেখতে পেল বল বাতাসে ভেসে গিয়ে সোজা বাউন্ডারির বাইরে গিয়ে পড়ল। তখন আব্দুলের দলে সবাই এসে আব্দুলকে উঠিয়ে নাচতে লাগলো। এদিকে প্রিয়াঙ্কা তার ভাইয়ের জয় দেখে খুশিতে কান্না করে দিল। কিছুক্ষণ পর আব্দুলদের চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া হলো, আর আব্দুলকে 5,000 টাকা সান্ত্বনা ট্রফি দেওয়া হলো। তখন আব্দুল তার বোনের কাছে গিয়ে ট্রফি আর টাকা হাতে দিয়ে বলল, আপু এইগুলো সব তোর জন্য। তখন প্রিয়াঙ্কা তার ভাইকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, তুই অনেক ভালো খেলিস শুনতাম, আজ নিজের চোখে দেখলাম সত্যি আমার ভাই অনেক সুন্দর খেলেছে। এখন চল আমরা হসপিটালে যাব। কেন আপু? কেন আবার তোকে ডাক্তার দেখাতে? আপু আমি ঠিক আছি। না, আমি তোর কোনো কথা শুনছি না, চল। ঠিক আছে আপু চল। আব্দুল জানে তার বোনকে যতই বলুক তার কোনো কথা শুনবে না। এরপর প্রিয়াঙ্কা তার ভাইকে বলল, তুই গাড়িতে বস
আমি তো ট্রফি আর ব্যাট গাড়িতে রাখছি। ওকে আপু। এরপর আব্দুল গাড়িতে উঠে বসলো আর প্রিয়াঙ্কা আব্দুলের খেলার জিনিসগুলো গাড়িতে তুলতে লাগলো। আর এদিকে আশিক সোহানাকে বলতে লাগলো। এই সুইটি, এবার বাড়িতে চল। হ্যাঁ ভাইয়া চলো। এরপর আশিক বাইকে উঠে বসলো। সোহানা যখন বাইকে উঠতে যাবে তখন দেখতে পেল প্রিয়াঙ্কাকে। তখন সোহানা তার ভাইকে বলতে লাগলো। ভাইয়া তুই একটু বস, আমি আসছি। কই যাবি বনু? ভাইয়া একটু যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ওকে ভাইয়া। তখন সোহানা দৌড়ে প্রিয়াঙ্কার কাছে গেল, গিয়ে প্রিয়াঙ্কার সামনে দাঁড়ায়। তখন প্রিয়াঙ্কা বলতে লাগলো। আপু এমন দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালে যে? আসলে আপু একটা কথা জানার ছিল। তখন প্রিয়াঙ্কা তার ভাইয়ের জিনিসগুলো গাড়িতে তুলতে তুলতে বলল। বলো। আসলে আপু, যে এই ছেলেটাকে আপনি সবার সামনে জড়িয়ে ধরেছিলেন, সেই ছেলেটা আপনার কি হয়? আমি কাকে জড়িয়ে ধরবো আর কাকে জড়িয়ে ধরবো না তাতে আপনার কি? তখন সোহানা বুঝতে পারলো হয়তো মেয়েটা তার গার্লফ্রেন্ড হবে, তাই রেগে গিয়েছে। তখন সোহানা কান্না কান্না ভাব নিয়ে প্রিয়াঙ্কাকে বলল। আসলে আপু, আপনি যাকে জড়িয়ে ধরেছিলেন, আমি তাকে প্রথম দেখাতে ক্রাশ খেয়েছি। যখন তার খেলা দেখলাম তখন তার প্রেমে পড়ে গেলাম। তাই জিজ্ঞেস করছি, আপনি ওই ছেলেটার কি হন? প্লিজ আপু বলেন। সোহানার কথা শুনে প্রিয়াঙ্কা একটু মুচকে হাসি দিয়ে ভাবতে লাগলো, তার ভাই যাকে দেখে ক্রাশ খেলো সেই মেয়ে কিনা, নিজে থেকে তার কাছে এসে বলছে কিনা তার ভাইকে প্রথম দেখাতে ক্রাশ খেয়ে ভালোবাসার দাবি নিয়ে এসেছে, তাও আবার তার বড় আপুর কাছে। তখন প্রিয়াঙ্কা ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে সোহানাকে বলল। তুমি আমার ভাইকে সত্যি ভালোবাসো? হ্যাঁ আপু, আপনার ভাইকে আমি সত্যি ভালোবাসি। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ আপু বলেন, কি কথা? তুমি যখন ক্যান্টিনে খাবার খাচ্ছিলে তখন আমরাও ক্যান্টিনে ছিলাম। তুমি যখন খাবার খাচ্ছিলে তখন আমার ভাই তোমাকে দেখে পছন্দ করে আর আমাকে বলেছিল, এখন তুমিও বলছো যে আমার ভাইকে পছন্দ করো। এখানে আমার কিছু বলার নেই, কারণ তোমরা দুজন দুজনকে ভালোবাসো। আমি বড় বোন হয়ে আমার ভাইয়ার ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারবো না, কারণ আমি আমার ছোট ভাইকে অনেক ভালোবাসি। তখন সোহানা প্রিয়াঙ্কাকে খুশিতে জড়িয়ে ধরলো। তখন প্রিয়াঙ্কা সোহানার মাথায় হাত বুলিয়ে সোহানাকে জড়িয়ে আবারও বলতে লাগলো। দেখো আপু, তোমাকে আমার ভাইয়ের বউ বানাতে একটা কথা রাখতে হবে। যদি রাখতে পারো তাহলে আমার ভাইয়ের বউ বানাতে তোমাকে রাজি। হ্যাঁ আপু বলেন, কি কথা রাখতে হবে? আমি আপনার ভাইয়ের জন্য সব করতে রাজি আছি, বলেন আপু। তাহলে শোনো, আমার ভাইকে ভালোবাসো ভালো কথা, কিন্তু আমার ভাইকে ছেড়ে যাওয়া যাবে না। আর একটা কথা, আমার ভাইকে যে কাজ করতে বারণ করবে সে কাজ করা যাবে না। আর আমার ভাই যে কাজগুলোতে কষ্ট পাবে সে কাজ তুমি করতে পারবে না। আর তুমি এই সব কথা রাখতে পারো তাহলে আমি নিজে দাঁড়িয়ে তোমাদের দুজনের বিয়ে দিব। ওকে আপু, ধন্যবাদ। এখন আপনার ভাইকে দেখতে পারবো। তার মাথায় বল লাগার কারণে অনেক রক্ত পড়ছে। বাবা, এখন থেকে এত ভালোবাসা, এত কেয়ার, আমার খুব ভালো লাগলো। আপু, আপনার ভাইয়ের নাম্বার পেতে পারি কি? হ্যাঁ অবশ্যই নাম্বার নিতে পারো। আচ্ছা আপু, তাহলে নাম্বারটা দিন। এই নাও, নাম্বার লিখো। আপু বলো। আচ্ছা নাও, 9732423822। আচ্ছা আপু, আপনার ভাইকে একবার দেখতে পারি? না, এখন দেখতে হবে না, এখন তাকে হাসপাতালে নিয়ে যাব। আচ্ছা আপু, আমি তাহলে আসি। আচ্ছা যাও। সোহানা চলে গেল আর প্রিয়াঙ্কা তার ভাইকে নিয়ে হসপিটালে যেতে লাগলো। এদিকে সোহানা তার ভাইয়ের কাছে গিয়ে বলল। ভাইয়া এবার চলো। এতক্ষণ কোথায় গিয়েছিলি তুই? এই তো ভাইয়া, বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা, তাড়াতাড়ি বস। কেন ভাইয়া, গল্প শোনার টাইম চলে যাচ্ছে বুঝি? বেশি বকবক না করে তাড়াতাড়ি বস। আচ্ছা আচ্ছা বাবা, বসছি।
এরপর সুহানা বসতেই আশিক বাইক স্টার্ট করে। তারপর ভাই বোন বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো। আর এদিকে প্রিয়াঙ্কা তার ভাইকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে আসে। রাতের দিকে আশিক খাবার খেয়ে রুমে এসে ফোনটা হাতে নিয়ে ইউটিউবে ঢুকলো আর নতুন নতুন গল্প খুঁজতে লাগলো। কিছু সময় খোঁজাখুঁজির পরও পেল না নতুন কোনো গল্প। তাই আশিক মন খারাপ করে ফেসবুকিং করতে লাগলো। কিছুক্ষণ ফেসবুকিং করতে করতে হঠাৎ তার সামনে চলে আসে একটা গল্প। গল্পটা বেশি বড় নয়, এই 12 থেকে 13 মিনিটের। তাই আশিক গল্পটা শুনতে লাগলো। গল্প শুনছে আর মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ গল্প শোনার পর বলতে লাগলো, মাশাল্লাহ, গল্পটা হেভি হয়েছে। তার চেয়ে সুন্দর গল্পের নায়িকার ভয়েসটা। এরকম গল্প আর এরকম ভয়েস আমার জীবনেও শুনিনি। আচ্ছা, মেয়েটার ভয়েস এত সুন্দর, তাহলে সে দেখতে কত সুন্দর হবে? আশিক এইসব কথা বলতে লাগলো আর মুচকি মুচকি হাসতে লাগলো। কিছুক্ষণ পর আশিক আবারও বলতে লাগলো, সত্যি মেয়েটার ভয়েস এক কথায় অসাধারণ, আর গল্পের নামটাও সেই জোস। আচ্ছা, এই পেজে আর কোনো গল্প আপলোড করছেন না? করিনি, দেখি তো। আশিক সেই পেজে ঢুকে দেখতে পায় অনেকগুলো আপলোড করা হয়েছে। তাই সে গল্পগুলোর নাম দেখতে লাগলো। প্রথম যে গল্প শুনেছে গল্পের নাম ছিল মামাতো বোন যখন রোমান্টিক বউ। তারপর সে আবারও গল্প এক একটা শুনতে লাগলো আর মুচকি মুচকি হাসতে লাগলো। এরপর আশিক গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো। পরের দিন সুহানা কলেজে যাওয়ার জন্য তার ভাইকে ডাকতে এলো তার রুমে। সুহানা রুমে ঢুকে দেখতে পেল তার ভাই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। তখন সুহানা তার ভাইকে ডাকতে লাগলো, এই ভাই, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, কলেজে যাবি না? তখন আশিক ঘুমের ঘোরে বলে উঠল, উঠছি, তুই যা, আমি আসছি। এই কথাটা বলে আশিক আবারও কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। তখন সুহানা বিরক্ত হয়ে আশিকের গায়ে হাত দিয়ে ঝাঁকিয়ে ডাকতে লাগলো। এই ভাই ওঠ না, আমার আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। তখন আশিক একটু বিরক্ত হয়ে বলতে লাগলো, এই সুইটি, বিরক্ত না করে যা তো, আমাকে ঘুমাতে দে একটু। ভাই তুই কলেজে যাবি নাকি আমি একা চলে যাব? আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বোন, তুই আজকে একটু কষ্ট করে চলে যা, আমার না আজকে শরীরটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে গেলাম। সুহানা কথাটা বলে রুম থেকে বেরিয়ে এলো। এই কিছুক্ষণ পর আশিকের পুরোপুরি ঘুম ভাঙতেই তার মনে পড়লো যে সুহানা কলেজে যাওয়ার জন্য ডাকতে এসেছিল। কিন্তু আশিক ঘুমের ঘরে কি বলেছে সে নিজেই জানে না। তখন আশিক তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে তার আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু, সুইটি কোথায়? সুইটি কি কলেজে চলে গেছে? সে তো আরো অনেক আগে চলে গেছে। তার নাকি আজকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই তাড়াতাড়ি চলে গেছে। ও আচ্ছা আম্মু, ঠিক আছে। আম্মু, আমার খুব খিদে পেয়েছে, আমাকে নাস্তা দাও তো। আশিকের আম্মু নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না। কারণ আশিক এই 3 বছরের মধ্যে একবারও সকালের নাস্তা বাড়িতে করেনি। তাই একটু অবাক হলেন। এরপর আশিকের আম্মু বলতে লাগলেন, তুই কি আজকে কলেজে যাবি না? না আম্মু, আজকে শরীরটা ভালো লাগছে না, তাই আজকে আর কলেজ যাব না। আশিকের আম্মু একটু খুশি হলেন। কারণ আশিক যতই অসুস্থ হোক না কেন বাড়িতে নাস্তা করতো না। কারণ একটা খাবার সময় কেউ যদি কথা শোনায় তার গল্পকে নিয়ে, তাই সে বাড়িতে নাস্তা করতো না, কলেজে গিয়ে নাস্তা করে চলে আসতো। আশিকের আম্মু ছেলের কথা শুনে একটু খুশি হলেন। তারপর আশিকের আম্মু বলতে লাগলেন, আচ্ছা তুই টেবিলে বস, আমি এক্ষুনি নাস্তা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো, আমার খুব খিদে লেগেছে। সুমাইয়া ছেলের কথা শুনে একটু বেশিই খুশি হলেন। তারপর তাড়াতাড়ি করে কিচেনে গেলেন। সেখান থেকে তাড়াতাড়ি করে খাবার নিয়ে এসে আশিকের কাছে দিয়ে বললেন, আচ্ছা তুই নাস্তা কর, আমি ওদিকে কাজগুলো শেষ করে আসি। আচ্ছা আম্মু, ঠিক আছে। এরপর সেখান থেকে আশিকের আম্মু চলে গেলেন। এরপর আশিক নাস্তা করতে লাগলো। কিছুক্ষণ পর নাস্তা শেষ করে নিজের রুমে চলে গেল। আশিক তার নিজের রুমে এসে মোবাইলটা হাতে নিল। তখন তার রাতের গল্পের কথাগুলো মনে পড়ে যায়। আর তখনই সেই পেজটি খুঁজতে লাগলো যে পেজে গল্পগুলো শুনেছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও সেই পেজটি পেল না। তখন মন খারাপ করে বসে পড়ে। কিছুক্ষণ ওইভাবে বসার পর তার মনে পড়লো ঘুমানোর আগে সেই পেজের একটি স্ক্রিনশট করে রেখেছিল, পরবর্তীতে যেন পেজটাকে খুঁজে পেতে পারে। তখন আশিক গ্যালারিতে গিয়ে সেই ছবিটা বের করলো। তাতে দেখতে পেল পেজের নাম ছিল ভয়েস অফ প্রিয়াঙ্কা। তখনই আশিক তাড়াতাড়ি করে নামটা সার্চ করলো। তখনই সেই পেজটি বেরিয়ে এলো, ভয়েস অফ প্রিয়াঙ্কা।
আশিক পেজে ঢুকলো, ঢুকে যে গল্পগুলো শুনেনি সেই গল্প শুনতে লাগলো আর মুচকে মুচকে হাসতে লাগলো। এরকম করে সারাটা বেলা কাটিয়ে দিল গল্প শুনে। এক কথায় বলতে গেলে তো সেই মেয়েটির ভয়েসের প্রেমে পড়ে গেছে আশিক। দুপুরের সময় আশিকের আম্মু খাবার জন্য ডাক দিল। তখন আশিক গল্পটা অফ করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য চলে গেল। তারপর কিছুক্ষণ পর দুপুরের খাওয়া দাওয়া খেয়ে আবার রুমে চলে এলো। এসে মোবাইলটা হাতে নিল, নিয়ে ইউটিউবে ঢুকলো। ঢুকে ইউটিউবে যাদের সাবস্ক্রাইব করেছিল তাদের ইউটিউব থেকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে এলো। তারপর ফেসবুকে ঢুকলো। ঢুকে শুধু ভয়েস অফ প্রিয়াঙ্কা পেজটিকে ফলো দিয়ে রাখলো, আর বাদ বাকি চ্যানেলগুলো থেকে আনফলো করে দিল। কারণ এই মেয়ের ভয়েসটা অনেক সুন্দর আর এই পেজের গল্প তো আরও সুন্দর। তাই আশিক সব চ্যানেল থেকে আনফলো করে দিল আর ইউটিউব থেকে সাবস্ক্রাইবও উঠিয়ে নিল, কারণ আশিক এই মেয়েটার ভয়েসের প্রেমে পড়ে গেছে। তাই আশিক সব চ্যানেল থেকে সাবস্ক্রাইব উঠিয়ে নিল আর ফেসবুক পেজ থেকে ফলো উঠিয়ে নিল। আর এদিকে সুহানা 3টা ক্লাস করে গাছের নিচে বসে আছে আর মন খারাপ করে কি যেন চিন্তা করছে। আর এটা সুহানার এক বান্ধবীর চোখে পড়লো। তখন সুহানার বান্ধবী জিজ্ঞেস করলো, কি রে সোহানা, বসে বসে কার কথা চিন্তা করছিস? আমি আবার কার কথা চিন্তা করব? না মানে তুই মন খারাপ করে বসে আছিস তাই জিজ্ঞেস করলাম। না তেমন কিছু না। তাহলে তুই মন খারাপ করে বসে আছিস কেন? না মানে না না কিছু না। আসলে তুই আমাকে বান্ধবী ভাবিস না, তাই কিছু বলতে চাইছিস না। এরপর সুহানা আর ভেবে পেল না কি বলবে, তাই সে সিদ্ধান্ত নিল যে সব কথা বলবে। তাই সুহানা রিয়াকে বলল, আচ্ছা তাহলে শোন, আমি একটা ছেলেকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে একটু অসুস্থ, তাই তাকে নিয়ে চিন্তা করছিলাম। রিয়া সুহানার মুখ থেকে ভালোবাসার কথা শুনে একটু আগ্রহ নিয়ে বলতে লাগলো, আচ্ছা ছেলেটা কি করে, দেখতে কেমন, হ্যান্ডসাম আছে তো? এই তোর বকবক বন্ধ করবি? আমার ভালো লাগছে না, আমি বাড়িতে গেলাম। এই কথাটা বলে সুহানা বসা থেকে উঠে হাঁটতে লাগলো। আর এদিকে রিয়া কি ভেবে আবারও সুহানাকে ডাক দিল। আরে আর একটা কথা তো বলে যা। সুহানা রিহার আর একটা কথাও শুনল না, আরও হাঁটার গতি বাড়িয়ে ক্লাসে এসে ব্যাগটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর এদিকে আশিক গল্প শুনছিল, তখনই একটা SMS আসছে। SMS-টা ছিল ভয়েস অফ প্রিয়াঙ্কা পেজ থেকে। তাই আশিক গল্পটা অফ করে নোটিফিকেশনে ঢুকে দেখতে পেল একটা পোস্ট করা হয়েছে, তাতে লেখা ছিল, সবার জন্য একটা কথা, আজকে দুপুর ঠিক 2টোর সময় গল্প আপলোড হবে। আর হ্যাঁ, আজকের পর থেকে 2টোর সময় গল্প আপলোড হবে, কেউ মিস করবে না। আর আপনাদের ভালোবাসা পেলে আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের মাঝে নিয়ে আসব। ধন্যবাদ। তো আশিক পোস্ট দেখে একটু মুচকে হাসি দিয়ে সেই পোস্টে লাভ রিয়েক্ট দিল। তারপর আবার আশিক গল্প শুনতে লাগলো। আর এদিকে সন্ধ্যার দিকে আব্দুল এসে প্রিয়াঙ্কাকে বলল, আপু নাস্তা করেছ? না ভাই, করিনি। আম্মু নাস্তা রেডি করছে, রেডি হলে নাস্তা করব। আপু চল না আজকে একটু ঘুরে আসি। না রে ভাই, আজকে যেতে পারবো না। কেন আপু যেতে পারবে না? আজকে অনেক স্ক্রিপ্ট জমে আছে, সবাইকে ভয়েস করে দিতে হবে ভাই। আপু তুই যে এত ভয়েস করিস, তোর গলা ব্যথা করে না? ভাই, গলা তো ব্যথা করে, তাই তো সবাইকে 10 মিনিট করে ভয়েস দেই, তাহলে সবাই ঠিকঠাকভাবে ভয়েস নিতে পারবে। আমিও তো একটা মানুষ, আমি তো কোনো রোবট না যে একসঙ্গে এক একজনকে 30-40 মিনিট করে ভয়েস দিব। আপু এটা কিন্তু ঠিক বলছো, 10 মিনিট করে ভয়েস দিলে এতে ঠিকভাবে ভয়েসও দিতে পারবা, সঙ্গে রিয়াকশনও দিতে পারবা, তাই না আপু? এই তো আমার পিচ্চি ভাইটা সব বোঝে। ভাইটা কার দেখতে হবে না? এখন তুই কোথায় যাবি? ভাবলাম তোকে নিয়ে ফুচকা আর চটপটি খেতে যাব, কিন্তু তুই তো আর যাবি না, তাই ভাবছি আমিও আর যাব না। ভাই সত্যি ফুচকা চটপটি খেতে যাবি? হ্যাঁ যেতাম, কিন্তু তুই আর যাবি না। আজকে যদি আমার কাজের চাপ না থাকতো তাহলে তোর সঙ্গে যেতাম। প্লিজ সোনা ভাই আমার, আজকে তুই গিয়ে নিয়ে আয়, কালকে তোর সাথে গিয়ে খেয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, কিন্তু কালকে যা খরচ হবে সব তোর। আচ্ছা ঠিক আছে, আমি কালকে খাওয়াবো ভাই। এখন তুই যা আর তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা আপু ঠিক আছে, যাচ্ছি। আর শোন, সাবধানে যাবি, তাড়াতাড়ি আসবি।
ওকে আপু। এরপর আব্দুল তার আপুর রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল, ফোনটা চার্জে বসিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা ভয়েস করতে লাগলো। কিছুক্ষণ পর আব্দুল এসে তার রুমে গেল, গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখতে পেল আননোন নাম্বার থেকে ফোন আসছিল। যখন চার্জ থেকে ফোন বের করবে তখনই আবার ওই নাম্বার থেকে ফোন এলো। আব্দুল আননোন নাম্বারে সচরাচর ফোন রিসিভ করে না, এতগুলো কল দেখে তাই বাধ্য হয়ে ফোনটা রিসিভ করে বলল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ও পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ শুনতে পেল। ওয়ালাইকুম আসসালাম, আমি সুহানা বলছি। আপনি কি আব্দুল বলছেন? জি, আমি আব্দুল বলছি। তা কি জন্য ফোন করলেন? আর আমার নাম্বারই বা কোথায় পাইলেন? আরে আস্তে আস্তে, একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে কিভাবে উত্তর দেব? আচ্ছা, একটা কথা বলেন। আচ্ছা, আমি কি ফোন দিতে পারি না? হ্যাঁ পারেন, বাট আমি তো আপনাকে চিনি না। আপনি আমাকে চেনেন না তো কি হয়েছে, আমি আপনাকে চিনি। কথা বলতে বলতে চিনে যাবেন। ও আচ্ছা, তা আমার নাম্বার কোথায় পাইলেন আগে এটা বলুন। আসলে মানে আসলে আসলে নকলে না করে তাড়াতাড়ি বলেন। আসলে আপনার আপুর কাছ থেকে নাম্বার নিয়েছি। কি, আমার আপু আপনাকে নাম্বার দিয়েছে? আরে এত হাইপার হওয়ার কি আছে? না মানে আপুর তো মেয়ে বান্ধবী তো কেউ নেই, তাই আর কি। আমি আপনার আপুর বান্ধবী নই। তাহলে আপু আপনার কে হয়? সেটা না হয় আপনার আপুর কাছ থেকে জেনে নিন। আচ্ছা ঠিক আছে। এরপর আব্দুল রুম থেকে বেরিয়ে তার আপুর রুমে গেল, গিয়ে দেখতে পেল তার আপু ভয়েস করছে, তাই সে চুপচাপ তার আপুর পাশে গিয়ে বসে পড়ল। তখন প্রিয়াঙ্কা দেখতে পেল তার পিচ্চি ভাই তার দিকে রেগে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কা এটা দেখে তাড়াতাড়ি ভয়েসটা শেষ করে আব্দুলকে জিজ্ঞাসা করলো। এই ভাই, তুই আমার দিকে এমন রেগে মেগে তাকিয়ে আছিস কেন? আমি কেন রেগে মেগে তাকিয়ে আছি তোর দিকে সেটা তুই ভালো করেই জানিস। তুই রেগে মেগে কেন তাকিয়ে আছিস আমি কিভাবে জানবো? তুই সব জানিস, কারণ তুই কোনো মেয়েকে আমার নাম্বার দিয়েছিস যে আমাকে ফোন করে জ্বালাতন করছে। আমি আবার তোর নাম্বার কেন মেয়েদেরকে দিতে যাব? তাহলে এই মেয়েটা যা বলছে সব মিথ্যা কথা? তাহলে মেয়েটা বলছে কেন তুই আমার নাম্বার দিচ্ছিস? আচ্ছা দে তো ফোন, আমি দেখি কোন মেয়ে ফোন করে তোকে জ্বালাতন করছে। এই নাও। তখন আব্দুল প্রিয়াঙ্কার হাতে ফোন দিল। তখন প্রিয়াঙ্কা ফোনটা হাতে নিয়ে বলল। এই মেয়ে, আমি তোকে কখন নাম্বার দিলাম রে? আর তুই আমার ভাইকে কি বলছিস আমি তোকে নাম্বার দিয়েছি? তখন প্রিয়াঙ্কার কথা শুনে সুহানা একটু ভয় পেয়ে গেল, কারণ হয়তো সুহানা নাম্বার তুলতে মিস্টেক করে ফেলেছে। তাই একটু সুহানা ভয় ভয় বলতে লাগলো। আপু, আমি সুহানা। আপনি আমাকে নাম্বার দিয়েছিলেন না? কলেজে ক্রিকেট টুর্নামেন্টে আপনার ভাইয়ের মাথায় বল লেগে মাথা ফেটে গিয়েছিল, আর আমি আপনার কাছ থেকে আপনার ভাইয়ের নাম্বার নিতে এসেছিলাম। আপনার ভাইকে দেখে প্রেমে পড়ে গেছিলাম। আমি সেই মেয়ে বলছি আপু। তখন প্রিয়াঙ্কা একটু মুচকি মুচকি হাসতে লাগলো আর বলতে লাগলো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে আমার ভাই কোনো মেয়ের সঙ্গে কথা বলে না তো, তাই হয়তো এরকম তোমার সাথে কথা বলেছে। আচ্ছা তুমি এখন ফোন রাখো, আমি তাকে বুঝিয়ে বলছি, তারপর তুমি তাকে ফোন করো, কেমন? ওকে আপু, ঠিক আছে। এরপর প্রিয়াঙ্কা তার ভাইয়ের গালে হাত রেখে বলতে লাগলো। আরে বোকা হাদারাম, তুই যে মেয়েটাকে আমাদের কলেজের ক্যান্টিনে বসে ক্রাশ খেয়েছিলিস সেই মেয়েটাই তোকে ফোনে ফোন দিয়েছিল। আপু এটা কিভাবে সম্ভব? তুই যে আমাদের কলেজে খেলতে গিয়েছিলি সেখানে তোকে ওই মেয়েটা দেখে ক্রাশ খেয়েছিল, তারপর তোর প্রেমে পড়ে যায় আর তোকে ভালোবাসে। আর তখন ও আমার কাছে আসে, সেই মেয়েটা এসে নাম্বার চাইছিল তোর। যখন মাথা ফেটে গেছিল তুই গাড়িতে বসেছিলি, আমি তোর জিনিসগুলো গাড়িতে রাখছিলাম, তখনই সেই মেয়েটা এসে আমার সাথে কথা বলছিল, আর তখন আমি তোর নাম্বার দিয়েছিলাম। তখন আব্দুল খুশি হয়ে তার আপুর কপালে চুমু খেয়ে বলতে লাগলো। আমার সুইট আপু, আমার সোনা আপু, তোকে অনেক ধন্যবাদ আর আমার ভালোবাসাকে আমার কাছে এনে দেওয়ার জন্য। হয়েছে হয়েছে, আর পাম দেওয়া লাগবে না, এখন ফুচকার চটপটি নিয়ে আয়। ওকে আপু, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর আব্দুল তার আপুর রুম থেকে বেরিয়ে তার রুমে গিয়ে ফুচকা আর চটপটি নিয়ে এলো। তারপর দুজন ভাগাভাগি করে খেয়ে নিল। খাওয়া দাওয়ার পরে প্রিয়াঙ্কা তার ভাইকে বলল। এবার তুই যা, তোর ভালোবাসা মানুষের সাথে কথা বল। আপু আমি তো মেয়েদের সাথে কথা বলতে পারি না, তুই একটু বলে দে কিভাবে কথা বলবো। এই ফাজিল, তুই প্রেম করবি আমি তোকে শিখিয়ে দিব?
কিভাবে কথা বলতে হবে? আমি তোর বড় আপু হই, এসব কথা বলতে লজ্জা করে না তোর? না, করে না লজ্জা, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড প্লাস আপু। এই, তুই যা, আমার অনেক ভয়েস করতে বাকি আছে। আপু প্লিজ একটু বল কি রকম। ওই, তোকে যেতে বলেছি না? আমার কথা তোর কানে যায় না? আব্দুল এবার মুখ গোমরা করে চলে আসতে লাগলো। তখন প্রিয়াঙ্কা তার ভাইয়ের গোমরা মুখ দেখে মনটা খারাপ হয়ে গেল। যখনই আব্দুল দরজার বাইরে বের হবে তখন প্রিয়াঙ্কা কিছু একটা ভেবে আব্দুলকে ডাক দিল। এই ভাই শোন একটু। হুম। আব্দুল তার আপুর কথা শুনে প্রিয়াঙ্কার কাছে গিয়ে দাঁড়ায়। তখন প্রিয়াঙ্কা আব্দুলের গালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, দেখ ভাই, তুই আমার কথা এখন মন দিয়ে শুন। হ্যাঁ আপু বল। তুই এখন অনেক বড় হয়েছিস, আর তুই ভালোবাসা কি সেটা তুই ভালো করেই বুঝিস। আর একটা কথা, আমি তোর বড় আপু লাগি। আমি যদি তোকে ভালোবাসা কি সেটা শেখাই, তাহলে তুই ভালোবাসার মানেটাই বুঝতে পারবি না। এখন যা, সুহানার সাথে কথা বল। সুহানা যা যা জিজ্ঞেস করবে তুই তার উত্তর দিবি, আর তুইও কথা বলবি। দেখবি কথা বলতে বলতে একসময় ঠিক হয়ে যাবে। ওকে আপু। এরপর আব্দুল তার আপুর রুম থেকে বেরিয়ে এলো আর প্রিয়াঙ্কা ভয়েস করতে লাগলো। অন্যদিকে আশিক সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে ভয়েস অফ প্রিয়াঙ্কা পেজে ঢুকে দেখতে পেল দুপুর 2টায় যে গল্প আপলোড করার কথা সেটা আপলোড হয়েছে। তাই আশিক গল্পের নামটা দেখলো আর মনে মনে হাসলো। গল্পের নামটা ছিল এমন, স্বামী স্ত্রীর দুষ্টু মিষ্টি ভালোবাসা। আমার কাছে গল্পের নামটা হেব্বি জোস লাগছে। আপনাদের কেমন লাগছে এই গল্পের নামটা কমেন্ট করে জানাবেন। এরপর আশিক গল্প শুনতে লাগলো। কিছু সময় গল্প শোনার পর বলতে লাগলো, উফ, এই মেয়েটা যতবার ভয়েস শুনি ততবার তার প্রেমে পড়ে যাই। আচ্ছা, এই মেয়েটার ভয়েস কত সুন্দর, তাহলে দেখতে কত সুন্দর লাগে। যদি আমার বউ হতো তাহলে আমার আর কিছু দরকার হতো না। আশিক এইসব কথা বলতে লাগলো আর বাকি যে গল্প শুনেনি সেগুলো শুনতে লাগলো। দেখতে দেখতে রাত হয়ে সকাল হলো। এরকম করে একটা বছর কেটে গেল। আর এদিকে আব্দুল আর সুহানার ভালোবাসা জমে ক্ষীর হয়ে গেছে। আর এদিকে প্রিয়াঙ্কা নতুন নতুন অ্যাডমিনদের সঙ্গে কাজ করতে লাগলো, মানে কিছু নতুন অ্যাডমিনদের ভয়েস দিতে লাগলো। তাদের প্রিয়াঙ্কার ভয়েস পছন্দ হয়েছে। এরকম দিন কাটতে লাগলো। আশিক আর প্রিয়াঙ্কার একজন গল্প পাগল আর একজন ভয়েস পাগল। তো একদিন ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ থেকে একটা পোস্ট এলো। পোস্ট ছিল এরকম, আসসালামু আলাইকুম, সবার জন্য একটা কথা বলতে আসলাম। আজ রাত ঠিক 10টায় লাইভে আসবো, সবাই থাকবেন তো? এদিকে আশিক গল্প শুনছিল, তখনই আশিকের ফোনে এসএমএস এলো। তাই আশিক এসএমএসে ঢুকে দেখতে পেল যে প্রিয়াঙ্কা আজকে রাত 10টায় লাইভে আসবো। পোস্টটা পড়ে আশিক অনেক খুশি হলো, কারণ আশিক এই 1 বছরে প্রিয়াঙ্কার বিগ ফ্যান হয়ে গেছে। প্রিয়াঙ্কার মিষ্টি ভয়েস শুনে তার গল্প শুনে আশিক পোস্টে যখন কমেন্ট করতে যাবে তখনই আশিক পোস্টে কমেন্ট করলো, আমি আপনার ভয়েসের প্রেমে পড়ে গিয়েছি। সত্যি বলতে আপনাকে দেখার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এবার মনে হয় আমার ইচ্ছার অবসান ঘটলো। আশিক কমেন্ট করার পর প্রিয়াঙ্কার পেজ থেকে লাভ রিয়েক্ট এলো। আশিক একটু খুশি হলো। এই 1 বছরে আশিক ভয়েস অফ প্রিয়াঙ্কা চ্যানেলের অ্যাডমিনের নাম জানতে পারলো যে মেয়েটির নাম প্রিয়াঙ্কা। আশিকের অনেক দিনের ইচ্ছে ছিল এই প্রিয়াঙ্কা মেয়েটিকে দেখার জন্য। এরপর রাতের দিকে আশিক টাইম দেখতে লাগলো কখন প্রিয়াঙ্কা লাইভে আসবে। রাত 9:45 প্রিয়াঙ্কা লাইভে এলো। প্রিয়াঙ্কা লাইভে এসে বলতে লাগলো, আসসালামু আলাইকুম অল, আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে বা আমার কথা শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি জানাবেন। এদিকে আশিক প্রিয়াঙ্কাকে লাইভে দেখে হাঁ করে তাকিয়ে আছে। তখন প্রিয়াঙ্কা কোথায় আশিকের ঘোর কাটে। আশিকের ঘোর কাটতেই প্রিয়াঙ্কা কথাটা শুনে কমেন্ট করলো, হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে এবং আপনার কথাও ক্লিয়ার শোনা যাচ্ছে। প্রিয়াঙ্কা আশিকের কমেন্ট দেখে আনসার দিল, ওকে গুড, আশিক শাহরিয়ার এই কথাটা জানানোর জন্য। এরপর আশিক নিজেকে ঠিকঠাক করে নিয়ে বলতে লাগলো, আজকে লাইভে আসলাম বিশেষ কিছু কথা বলার জন্য। আচ্ছা, প্রথমে আপনাদের কিছু কমেন্ট পড়ে নেই, তারপর আমার কথাটা বলবো।
এরপর প্রিয়াঙ্কা এক এক জনের কমেন্ট করে তার আনসার দিতে থাকে, আর এদিকে আশিক প্রিয়াঙ্কার কথাগুলো শুনতে লাগলো। আর আশিক তাকিয়ে আছে প্রিয়াঙ্কার ঠোঁটের দিকে। যখন প্রিয়াঙ্কা কথাগুলো বলছে তখন প্রিয়াঙ্কার আঁকা বাঁকা দাঁতগুলো চিকচিক করছে। এটা আশিক দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি, তাই আশিক ফোনটা হাতে নিয়ে ফোনকে প্রিয়াঙ্কা ভেবে কিস করতে লাগলো। কিছুক্ষণ কিস করার পর প্রিয়াঙ্কার কথা তার কানে ভেসে এলো। তখন আশিকের ঘোর কাটে। আশিক ফোনটা মুখের কাছ থেকে সামনে নিয়ে আসে। তখন প্রিয়াঙ্কা বলতে লাগলো, আচ্ছা, অনেক তো আপনাদের সাথে কথা বললাম, এবার আমি যে কথাটা বলার জন্য আজকে লাইভে এলাম সেই কথাটা আগে শেষ করি, তারপর আপনাদের কথা রিপ্লাই দিব। এদিকে প্রিয়াঙ্কার কথা শুনে আশিক একটু আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলো প্রিয়াঙ্কা কি বলে তা শোনার জন্য। তো এবার প্রিয়াঙ্কা বলতে লাগলো, আচ্ছা, এবার আমার কথাটা বলি। কথাটা হচ্ছে, আমি যে গল্পগুলো আপলোড করি আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। প্রিয়াঙ্কার কথা শুনে অনেকেই ভালো মন্দ বলল। এরপর প্রিয়াঙ্কা আবার বলল, আমি যে গল্পগুলো আপলোড করি তাতে বাজে কিছু কমেন্টস আসে এবং ফেক আইডি থেকে আসে। তাদের জন্য বলতেছি, যদি এতই তোদের বুকের পাটা আছে, রিয়েল আইডি দিয়ে কথা বল, আমিও দেখি তুই কোন বাপের বেটা। অনেকদিন পরে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে, তাই মুডটা খারাপ করতে চাই না। এবার আপনাদের মতামত জানান, পরবর্তী গল্প কিরকম চান। প্রিয়াঙ্কার কথা শুনে আশিক নিজেকে আর ধরে রাখতে না পেরে টুস করে কমেন্ট করলো, আমি আপনার বিগ ফ্যান। আমি আপনার 1 বছর ধরে গল্প শুনি, তাই আমার এই রিকোয়েস্টটা রাখবেন। বিগ ফ্যান যখন রোমান্টিক বর। প্রিয়াঙ্কা আশিকের কথা শুনে আনসার দিল, ওকে আশিক শাহরিয়ার ভাইয়া, আমি আপনার রিকোয়েস্ট করা গল্পের নাম অনুযায়ী গল্প দেওয়ার চেষ্টা করব। প্রিয়াঙ্কার মুখে ভাইয়ার ডাক শুনে আশিক মন খারাপ করে বসে রইল। কিছু সময় পর কি যেন ভেবে আশিক প্রিয়াঙ্কার লাইফ থেকে একটা স্ক্রিনশট করে লাইফ থেকে বেরিয়ে এলো। এর কিছু সময় মন খারাপ করে বসে রইল। হঠাৎ কি ভেবে ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারে কল করলো। কিছুক্ষণ পর কলটা রিসিভ করে ও পাশ থেকে একজন বলতে লাগলো, এই হারামি, এত রাতে ফোন দেওয়ার মানে কি? তুই ঘুমাস না সারাদিন? সারা রাত গল্প নিয়ে পড়ে থাকিস, লোককেও ঘুমাতে দিবি না না কে? আশিকের মন এমনিই খারাপ, তার উপর তাকে গল্প নিয়ে কথা শোনাচ্ছে। আশিক এবার রেগে মেগে মুখ লাল করে ফেলেছে। তবুও নিজে শান্ত হয়ে থাকে, কারণ তার দরকার ফোন দিয়েছে, তাই সে একটু স্বাভাবিক হয়ে বলতে লাগলো, আরে দোস্ত, একটু শান্ত হও। আমার একটা কথা জানার ছিল। তুই কি কারো পুরো ডিটেলস বের করতে পারবি? এমন কোনো লোক নেই যে এই নিলয় তার ডিটেলস বের করতে পারে না। তুই শুধু নাম্বার বা পিক থাকলে পাঠা, আমি তার ডিটেলস কানেক্ট করে কালকে তোকে বলবো। ওকে দোস্ত, আমার কাছে শুধু পিক আছে। পিক দিয়ে কি তার ডিটেলস বের করতে পারবি? হ্যাঁ দোষ, পারবো, তুই পাঠা। আচ্ছা দোস্ত, আমি এখনই পাঠাচ্ছি। ঠিক আছে, আচ্ছা পাঠা। এরপর আশিক প্রিয়াঙ্কার পিক পাঠালো নিলয়কে। নিলয়ের কাছে একটা এসএমএস এলো। তখন নিলয় দেখলো যে আশিক পিক পাঠিয়েছে, তাই নিলয় এসএমএস এ ঢুকে পিকটা দেখে চমকে উঠলো, কারণ নিলয় ভালো করে জানে প্রিয়াঙ্কাকে। তখন নিলয় তাড়াহুড়া করে আশিককে ফোন দিল। অপরদিকে আশিক ফোন রিসিভ করতেই নিলয় বলে উঠলো, ওই শালা, এটা কার পিক দিয়েছিস? তুই কি আদৌ জানিস এই মেয়েটাকে? জানি। ওর নাম প্রিয়াঙ্কা। ভয়েস করে, ওর একটা চ্যানেল আছে। ওই শালা হারামি, এটা প্রিয়াঙ্কা আপু। তো আমি কি করব? তোকে বলেছি তার ডিটেলস বের করতে, তুই তাই কর। ওই শালা মুরগি চোর, তুই কার ডিটেলস বের করতে বলেছিস তুই নিজেও জানিস না? কে সে, আর তুই এত হাইপার হচ্ছিস কেন? এই শালা হারামি কুত্তা, তোকে আমি কচুর গাছের সাথে ফাঁসি লাগাবো। কী সব আজে বাজে কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন একটু খুলে বলবি কি হয়েছে? তাহলে শোন, এই প্রিয়াঙ্কা আব্বুর বাবা হচ্ছে এই দেশের কোর্টে কাজ করে। কি কাজ করে সেটা আমি জানি না। আর প্রিয়াঙ্কা আপু হচ্ছে সেলিব্রিটি ভয়েস আর্টিস্ট, আর তার একটা ছোট ভাই আছে। প্রিয়াঙ্কা আপু তার ভাই অনেক বেশি ভালোবাসে। আর প্রিয়াঙ্কা আপু সবার সাথে হাসি খুশি কথা বললেও প্রিয়াঙ্কা আপু অনেক রাগী ও জেদ্দি। তাই তোর ভালোর জন্য বলছি, এই প্রিয়াঙ্কা আপুর কাছ থেকে দূরে থাকবি। তখন আশিক নিলয়ের কথা শুনে অনেকটা ভয় পেয়ে যায়। তারপরেও ভালোবাসা পাওয়ার জন্য তো একটু রিস্ক তো নিতেই হয়, তাই না? আপনারা কি বলেন? এরপর আশিক একটু নিজেকে স্বাভাবিক করে নিলয়কে বলল,
দোস্ত, আমি তো প্রিয়াঙ্কার ভয়েস শুনে তার প্রেমে পড়ে গিয়েছি। আর আজকে তাকে লাইভে দেখে আমি ক্রাশ খেয়েছি। আমি বিয়ে করলে একেই করব, না হলে বিয়েই করব না। দোষ, তুই একটু বোঝার চেষ্টা কর, এতে তোর জীবনে রিস্ক আসে। আমি এত কিছু শুনতে চাই না। তুই এটা বল যে তার ব্যাপারে আর কি কি জানিস, তাড়াতাড়ি বল। দেখ দোষ, তুই আমার কথাটা একটু শোন। না, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। আর এই প্রিয়াঙ্কার ব্যাপারে কি কি জানিস, তাড়াতাড়ি বল। আচ্ছা তাহলে শোন। আশিক নিলয়কে কথা থামিয়ে দিয়ে বলল, হুম, বল তাড়াতাড়ি। আরে শালা, পুরো কথাটা তো বলতে দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বল। আচ্ছা তাহলে শোন, প্রিয়াঙ্কা আপু আমাদের কলেজে পড়ে, আর প্রিয়াঙ্কা আপু কলেজে সবসময় আসে না। আর আশিক নিলয়কে আবারও কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলল। কেন আসে না কলেজে রেগুলার? এবার নিলয় প্রচুর রেগে গেল, কারণ বারবার কথার মাঝখানে থামিয়ে দিচ্ছে, পুরো কথা বলতে দিচ্ছে না। আর এদিকে নিলয়ের মাথা খাচ্ছে, তাই নিলয় রেগে গিয়ে বলতে লাগলো, যা শালা হারামি, তোকে যদি সামনে পেতাম না, সত্যি এমন কেলানি দিতাম না, তোর 14 গোষ্ঠী মনে রাখতো। শালা বারবার কথার মাঝখানে থামিয়ে দিস, যা তোরে বলবো না। দোস্ত প্লিজ বল, কেন সে রেগুলার কলেজে আসে না? আচ্ছা তাহলে শোন, প্রিয়াঙ্কা আপু খুব বিজি মানুষ, যেদিন কলেজে অ্যাবসেন্ট ক্লাস থাকে ওই দিন আসেন। আর বুঝলি? আচ্ছা, তুই খবর নিয়ে রাখবি। প্রিয়াঙ্কা কবে কলেজে আসবে আমি ওই দিনই প্রপোজ করব। দোষ, তুই কি পাগল হয়েছিস? কি সব কথা বলতেছিস? তোকে যা বললাম তাই কর তুই। আচ্ছা ঠিক আছে, জানাবো। এখন রাখ ফোন, আমার খুব ফোন বাজে। এই শালা হারামি, তুই কি কুম্ভকর্ণা? ওপাশ থেকে কোনো আওয়াজ আসলো না, শুধু টু 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 করলো, মানে ফোনটা নিলয় কেটে দিয়েছে। এরপর আশিক শুয়ে শুয়ে ভাবতে লাগলো কিভাবে কি করবে। বিভিন্ন আজগুবি কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে 8:30 নিলয় ফোন করলো আশিককে, কিন্তু আশিক বিভোর ঘুমে আচ্ছন্ন। দুবার রিং হবার পর 3বারের বেলা আশিক ঘুমের ঘোরে ফোন রিসিভ করে বলল। হ্যালো, কে? তখন নিলয় রেগে গিয়ে বলতে লাগলো, আমি তোর বাপ শালা হারামি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, কলেজে আই। আমার শরীর ভালো না, তাই আজকে আর কলেজ যাব না। আব্বে হালার পুত, আজকে প্রিয়াঙ্কা আপু আপু আসবে কলেজে। কি বললি? আরেকবার বল। তখন নিলয় বলতে যাবে তার আগেই, আব্বে শালা, প্রিয়াঙ্কা আপু আজকে কলেজে আসছে, তুই তাড়াতাড়ি কলেজে চলে আয়। কি, প্রিয়াঙ্কা আজকে কলেজে আসছে? হ্যাঁ, তুই তাড়াতাড়ি চলে আয়। প্রিয়াঙ্কা কলেজে আসবে এটা আশিক নিলয়ের মুখ থেকে শোনার পর বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লো। আর নিলয়কে আশিক বলতে লাগলো, আচ্ছা দোস্ত, আমি 10 মিনিটে যাচ্ছি। তুই কোথায় এখন? আমি কলেজে যাওয়ার জন্য বের হচ্ছি, তুই চলে আয়, কলেজে দেখা হবে। আচ্ছা দোস্ত, আমি আসছি। এরপর আশিক ফোন রেখে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে শার্ট প্যান্ট পরে দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। তারপর সোজা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এদিকে প্রিয়াঙ্কা নাস্তার টেবিলে নাস্তা করছিল, তখন আব্দুল এসে প্রিয়াঙ্কার পাশে চেয়ারে বসতে বসতে তার আপুকে বলল, আপু, আজকে এত তাড়াতাড়ি নাস্তা করছিস, কি ব্যাপার? আজকে কলেজে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, কলেজে আজকে যাব, তাই তাড়াতাড়ি নাস্তা করছি। ও আচ্ছা, ঠিক আছে আপু। আমাকে একটু তুই কলেজে দিয়ে আসবি, আমার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। আচ্ছা আপু, দিয়ে আসবনি। ভাই বোন নাস্তা করতে লাগলো। আর অন্যদিকে আশিক কলেজে পৌঁছে নিলয়কে খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখতে পেল নিলয় একটা গাছের নিচে বসে আছে। তাই আশিক নিলয়ের পিছন থেকে গিয়ে নিলয়ের মাথায় চাটি মারে। তখন নিলয় ধপাস করে বসা থেকে উঠে বলতে লাগলো, ওই কোন হালার পুত মারলি রে? নিলয়ের কথাটা বলে যেই মুখটা ঘুরিয়ে দেখলো যে এটা আর কেউ না, এটা তার বন্ধু আশিক, তাই নিলয়ও আশিকের পেটে পাঁচ মেরে বলতে লাগলো, শালা হারামি, এতক্ষণে তোর কলেজে আসার টাইম হইলো? আব্বে, তোর বকবক বন্ধ করে এখন বল, প্রিয়াঙ্কা কি কলেজে চলে এসেছে? না, আসেনি, একটু দেরি করে আসবে। তাহলে আমাকে এত তাড়াতাড়ি ডাকলি কেন হালার পুত? তাড়াতাড়ি না ডাকলে তুই তো ঘুম থেকে উঠতি না। তোর জন্য আমি নাস্তাও করিনি। আচ্ছা দোষ, ক্যান্টিনে চল, নাস্তা করে আসি, তারপর না হয় এখানে দাঁড়াবো।
এর মধ্যে যদি প্রিয়াঙ্কা চলে আসে আর আমরা যদি না দেখতে পাই? আর শালা প্রিয়াঙ্কা আপু আসার এখনো অনেক সময় আছে। আচ্ছা তাহলে চল। আশিক আর নিলয় চলে গেল ক্যান্টিনে নাস্তা করতে। আর এদিকে প্রিয়াঙ্কা তার ভাইকে বলছে, ভাই তোর কি হয়েছে? আমার দেরি হয়ে যাচ্ছে। আব্দুল রুম থেকে বের হতে হতে বলল, আপু আমি রেডি, এবার চল যাওয়া যাক। চল। প্রিয়াঙ্কা আর আব্দুল বাসা থেকে বের হয়ে বাইকের কাছে যায়। তারপর আব্দুল বাইকে উঠে বসলো। এরপর তার আপুকে বলল, আপু এবার উঠে বস। বসছি, চল। এরপর প্রিয়াঙ্কা তার ভাইয়ের বাইকে উঠে বসলো আর জড়িয়ে ধরলো। সত্যি ভাই বোনের ভালোবাসা অসাধারণ। আমিও ভাবছি যদি আমারও একটা বোন থাকতো। যাক সেসব কথা, এবার গল্পে আসি। এরপর ভাই বোন কলেজের দিকে যেতে লাগলো। অন্যদিকে আশিক আর নিলয় ক্যান্টিন থেকে বেরিয়ে গাছের নিচে বসে আছে। তখন আশিক বলতে লাগলো নিলয়কে, দোস্ত কই, এখনো তো আসলো না। দোস্ত তুই একটু ওয়েট, চলে আসবে। নিলয় কথাটা শেষ করতে না করতেই নিলয় দেখতে পেল গেট দিয়ে প্রিয়াঙ্কা একটা ছেলের বাইকে করে আসছে। এটা দেখে নিলয় আশিককে বলল, দোষ ওই দেখ প্রিয়াঙ্কা আপু চলে আসছে, কিন্তু ওই ছেলেটা কে দোষ? আমি তো আগে কখনো দেখিনি এই ছেলেটাকে। আশিক নিলয়ের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তখন নিলয় আশিকের মন খারাপ দেখে বলতে লাগলো, দোষ আমার মনে হয় এটা প্রিয়াঙ্কা আপুর ছোট ভাই হবে। তখন নিলয়ের মুখ থেকে ভাই শুনে প্রিয়াঙ্কার দিকে তাকালো আর দেখতে পেল প্রিয়াঙ্কা সেই ছেলেকে মানে তার ভাইকে জড়িয়ে ধরে আছে। আর এটা আশিক বা নিলয় কেউ জানে না, শুধু এতটুকু জানে তার একটা ছোট ভাই আছে। তখন আশিক নিলয়কে বলতে লাগলো, আব্বে শালা, ভাই হলে কি কেউ এমনভাবে জড়িয়ে ধরে থাকে নাকি? আমার মনে হয় এই ছেলেটা প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড হবে, তাই তো এত ক্লোজ হয়ে জড়িয়ে ধরেছে। আমারও তাই মনে হয়, কিন্তু ছেলেটাকে দেখে একদম বখাটে আর লুচ্চা লাগছে। আমারও তাই মনে হয়। এদিকে প্রিয়াঙ্কা বাইক থেকে নেমে তার ভাইয়ের কপালে ভালোবাসার পরশিকে বলল, আচ্ছা ভাই, তুই যা, কলেজ শেষ হলে চলে আসিস, কেমন? আপু কিছু টাকা দাও না। কেন, তোর কাছে টাকা নাই? আছে অল্প। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। এরপর প্রিয়াঙ্কা তার ব্যাগ থেকে পার্স বের করে 2000 টাকা আব্দুলকে দিল। তখন আব্দুল খুশি হয়ে বাইক থেকে নেমে তার আপুকে জড়িয়ে ধরে কপালে চুমুয়ে দিয়ে বলল, আমার সুইট আপি, সোনা আপি। থাম থাম, আর পাম দেওয়া লাগবে না। এদিকে আশিক আর নিলয় সবকিছু দেখেছিল, কিন্তু আশিক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। এগিয়ে আসলো প্রিয়াঙ্কার দিকে, যেতে লাগলো। তখন নিলয় বলতে লাগলো, দোষ যাস না, আমার মনে হয় এই ছেলেটা তার ভাই হবে। আব্বে শালা তুই চুপ কর। এটা বলে আশিক দ্রুত এগিয়ে গেল প্রিয়াঙ্কার দিকে। আর এদিকে আব্দুল প্রিয়াঙ্কাকে যে কিছু বলতে যাবে তার আগেই আশিক দৌড়ে এসে আব্দুলের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো। আব্দুল আকস্মিক থাপ্পড় খাওয়াতে নিচে পড়ে গেল। তখন প্রিয়াঙ্কা চমকে উঠলো তার ভাই নিচে পড়াতে। যখন দেখলো তার ভাইয়ের গালে থাপ্পড়ের দাগ, তখন প্রিয়াঙ্কা তার ভাইকে মাটি থেকে তুলে যে থাপ্পড়টা মারলো তার দিকে তাকিয়ে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তুই কার গায়ে হাত দিয়েছিস তুই নিজেও জানিস না। এই বলে প্রিয়াঙ্কা আশিকের গালে সজোরে থাপ্পড় মারলো ঠাস ঠাস করে 4টা। থাপ্পড় খাওয়াতে আশিকের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আবারও প্রিয়াঙ্কা বলতে লাগলো, শালা ফকিন্নির বাচ্চা হারামজাদা, আমার কলিজার টুকরার গায়ে আঘাত করলি, তোকে তো আমি শেষ করে ফেলবো আজ। এটা বলে আবারও প্রিয়াঙ্কা ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো। তখন আশিকের চোখ থেকে নোনা জল বেরিয়ে এলো। তখন আশিক কাঁদো কাঁদো সুরে বলতে লাগলো, এই ছেলেটার নজর ভালো না, তোমার দিকে লালসার নজরে তোমাকে স্পর্শ করছিল। আর আমি তোমার বিগ ফ্যান, তাই আমার বিগ ফ্যানের কিছু অঘটন ঘটুক তা আমি সহ্য করতে পারবো না। তখন প্রিয়াঙ্কা আরো রেগে গেল, কারণ তার ভাইকে আজে বাজে কথা বলছে। তখন প্রিয়াঙ্কা নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, চিৎকার করে বলতে লাগলো, এই কি বললি? আমার কলিজার টুকরা আমাকে খারাপ নজরে দেখে? আর কি বললি, আমার সোনার টুকরা আমাকে লালসার ভাবে স্পর্শ করে? আরে তোদের মতো বখাটে ছেলে, লুচ্চা ছেলেরা এইসব কাজই করে। প্রিয়াঙ্কা কথাগুলো বলছে আর আশিকের দিকে এগিয়ে যাচ্ছে। আশিক ভয়ে পিছিয়ে যাচ্ছে। তখন আশিক ভয় ভয় বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি প্রিয়াঙ্কা,
সেই 1 বছর ধরে। প্রথমে তোমার যখন ভয়েসের গল্প শুনলাম তখনই তোমার প্রেমে পড়ে যাই। আর যখন তোমাকে লাইভে দেখলাম তোমায় ভালোবেসে ফেলেছি প্রিয়াঙ্কা। তাই তো তোমাদের প্রেম আলাপ সহ্য করতে পারলাম না, তাই বাধ্য হয়ে এই ছেলেটাকে থাপ্পড় মারলাম। এই কথাটা শোনার পর প্রিয়াঙ্কার রাগ তো 440 ভোল্টের হয়ে যায়। তখন প্রিয়াঙ্কা আবারও চিৎকার করে বলতে লাগলো, এই ফকিনীর বাচ্চা, কুত্তার বাচ্চা, কি বললি? তুই আমাকে ভালোবাসিস? তোর যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আরে আমাকে কত ছেলে ভালোবাসে জানিস? হাজার হাজার ছেলে আমাকে ভালোবাসে, আর তুই ফকিন্নির বাচ্চা হয়ে আমাকে ভালোবাসতে এসেছিস। আর তুই কি বললি? তুই আমার বিগ ফ্যান, তাই না? হুম, তাহলে শোন, বিগ ফ্যান আছিস, বিগ ফ্যানের মতো থাকবি, আমার পার্সোনাল ম্যাটারে ঢুকতে আসবি না, না হলে তোর ঠ্যাং ভাইঙ্গে হাতে ঝুলায় দিব, মনে রাখিস। যত সব হালার পোহালা মাইয়া মানুষ দেখা মাত্রই টিস করা শুরু। তোদের মতো বখাটে ছেলেরা ভালোবাসার নাম করে মেয়েদের সতীত্ব হরণ করে, এটা আমি তোদের মতো ছেলেদের ভালো করে চিনি। আর যেন তোকে আমি আমার সামনে না দেখি। আর একটা কথা ভালো করে শুনে রাখ, আমার কলিজাকে আবার যদি আঘাত করিস, সেই দিন তো শেষ দিন হবে, বলে দিলাম তোকে। এটা বলে প্রিয়াঙ্কা তার ভাইয়ের দিকে এগিয়ে গেল। তার ভাইয়ের চোখে জল দেখে প্রিয়াঙ্কা একটু কান্না করে দিল। এরপর প্রিয়াঙ্কা আব্দুলের চোখের জল মুছে দিয়ে বলতে লাগলো, সরি রে, আমার জন্য তোকে মার খেতে হলো, আমাকে মাফ করে দে। মাপ করতে পারি এক শর্তে। বল, কি শর্ত তোর? আজকে আর তোকে ক্লাস করতে হবে না, আমি আর তুই এখন আমরা ঘুরতে যাব। কিন্তু আমার যে আজকে গুরুত্বপূর্ণ ক্লাস আছে। কোনো কিন্তু না, তুই যাবি কিনা সেটা বল। আচ্ছা বাবা বল, আমার কথা তো আর শুনবি না। তুইও তো আমার কথা শুনিস না। ওই কি বললি? আমি তোর কথা শুনবো? তুই আমার থেকে বড় না আমি তোর থেকে বড়, বল দেখি। তুই বড়। এবার বল, কে কার কথা শুনবে? আমি তোর কথা শুনবো। আচ্ছা, আর বকবক করতে হবে না, চল। চল। এরপর প্রিয়াঙ্কা আর আব্দুল বাইকে করে বেরিয়ে গেল ঘুরতে। আর এদিকে আশিক মন খারাপ করে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলো। এটা দেখে নিলয় দৌড়ে আসে, তারপর বলতে লাগলো, দোস্ত, তোকে প্রথমেই বলেছিলাম প্রিয়াঙ্কা আপু অনেক রাগী আর জেদি, কিন্তু তুই আমার কথা একটুও শুনলি না। আচ্ছা সে সব কথা বাদ দে, মন খারাপ করিস না, প্রিয়াঙ্কা আপুর সাথে লেগে থাক, দেখবি একদিন ঠিকই তোর ভালোবাসা মেনে নিবে। দোস্ত, তুই ঠিক বলেছিস, তার সঙ্গে লেগে থাকবো ঠিক, একদিন আমার ভালোবাসা মেনে নিবে, এটা আমার বিশ্বাস আছে। চল ক্লাসে যাই। না রে দোস্ত, আমি আর আজকে ক্লাস করব না। আচ্ছা চল তাহলে কোথাও ঘুরে আসি। চল তাহলে। এরপর আশিক আর নিলয় চলে গেল ঘুরতে। আর এদিকে প্রিয়াঙ্কা আর আব্দুল কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে চলে গেল। অন্যদিকে আশিক রাতে শুয়ে শুয়ে প্রিয়াঙ্কার কথাগুলো ভাবছে আর কান্না করছে। আশিক কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। সকালে আশিক ঘুম থেকে উঠে ভাবতে লাগলো কি করবে। কিছু ভেবেও কিছু পেল না, তাই নিলয়ের কথা অনুযায়ী কাজ করবে ভেবে আবারও ঘুমিয়ে পড়ল। এরপর থেকে আশিক 2-4 দিন কলেজে আর গেল না। কিছুদিন পর তাদের পরীক্ষা, তাই আশিক আজকে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল। এদিকে প্রিয়াঙ্কাও এখন রেগুলার কলেজে আসছে, কারণ সামনে পরীক্ষা। তাই আশিক ক্লাস করতে লাগলো, কিন্তু তার ক্লাসের দিকে একদম মন নেই। থাকবে কিভাবে, তার মন তো প্রিয়াঙ্কা নিয়ে গেছে। কিছুক্ষণ পর কলেজ শেষ হলো। তখন আশিক করিডোর দিয়ে হাঁটছিল, আর তখনই দেখতে পেল প্রিয়াঙ্কা তার গাড়ির কাছে যাচ্ছে। আশিক দৌড়ে এসে প্রিয়াঙ্কার সামনে এসে পথ আটকে দাঁড়ালো। তখন প্রিয়াঙ্কা একটু চিৎকার করে বলল, এই তোকে বলেছিলাম না আমার সামনে আসবি না, এখন আবার কি জন্য এসেছিস বল তাড়াতাড়ি, না হলে তোকে এখন থাপড়াইতে থাপড়াইতে তোর গাল লাল করে দিব। তখন আশিক অনেক ভয় পেয়ে যায়, কারণ প্রথম যেদিন মেরেছিল আশিকের গালে, আশিক 2-4 দিন ভালো করে খেতে পর্যন্ত পারলো না। তাই একটু ভয় পেয়ে আশিক তার গালে হাত রেখে বলল, আমি তোমাকে সত্যি ভালোবাসি প্রিয়াঙ্কা, তুমি আমার ক্রাশ, তুমি আমার আইডল। আমি তোমাকে সেই 1 বছর ধরে ভালোবাসি। প্রথমে তোমার ভয়েস শুনে আমি পাগল হয়ে গেছিলাম। শুধু কি মিষ্টি ভয়েস করো, তোমার ভয়েসে মনে হয় মধু আছে, যার কারণে তোমার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। আই লাভ ইউ প্রিয়াঙ্কা, তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিও না, আমি তাহলে বাঁচতে পারবো না। আশিকের কথা শুনে প্রিয়াঙ্কার মাথায় যেন আগুন ধরে গেল। তখন প্রিয়াঙ্কা চিৎকার করে বলে উঠল, দেখ, আমার মাথাটা খারাপ করিস না, তাহলে তোর জন্য ব্যাপারটা মোটেও ভালো হবে না, বলে দিচ্ছি।
প্রিয়াঙ্কা কথাটা বলে চলে যেতে লাগলো, তখনই আশিক প্রিয়াঙ্কার হাত ধরে ফেলে। আর প্রিয়াঙ্কা কেউ হাত ধরাতে চমকে উঠলো। যখন প্রিয়াঙ্কা ঘাড় ঘুরিয়ে দেখলো আশিক তার হাত ধরে রেখেছে, তাৎক্ষণিক প্রিয়াঙ্কা এক ঝটকায় আশিকের হাত থেকে ছাড়িয়ে নেয়। এরপর প্রিয়াঙ্কা রেগে মেগে চিৎকার করে উঠলো। এই কুত্তার বাচ্চা, তোর কি লাজ লজ্জা নেই যে বারবার থাপ্পড় খাওয়া, অপমান করার পরেও আমার পেছনে পড়ে আছিস? আসলে তোর বাবা মা তোকে শিক্ষা দিতে পারেনি। আশিক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মা বাবা আজ তার জন্য অপমান হলো, এটা ভাবতেই আশিকের চোখ দিয়ে টপ টপ জল পড়তে লাগলো। আবারও প্রিয়াঙ্কা বলতে লাগলো, দেখ, এবারের মতো তোকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আমার সামনে আর একবারও আসবি না, না হলে তোকে আমি খুন করে ফেলবো। তখন আশিক ভয় ভয় বলতে লাগলো, আমি তোমার বিগ ফ্যান, আর তুমি ফ্যানদের সাথে এরকম করতে পারো না। তুমি আমার ক্রাশ, তুমি আমার আইডল। আশিকের এসব ফালতু কথা শুনে প্রিয়াঙ্কা আরো রেগে গিয়ে বলতে লাগলো, আরে তোর মতো বিগ ফ্যান হাজার হাজার লাখ লাখ আছে। আমি কি সবাইকে ভালোবাসি, সবাইকে বিয়ে করব? না, তোমার সবাই বিয়ে করার দরকার নেই। তুমি শুধু আমাকে ভালোবাসবে আর আমাকে বিয়ে করবে। তখন আশিকের কথা শুনে প্রিয়াঙ্কা অনেকটা রেগে গিয়ে আশিকের গালে আরো 2টা থাপ্পড় মারলো। তারপর বলতে লাগলো, দেখ, বেশি তেরামি কথা বললে আমাকেও তোর মতো তেরামি হতে বাধ্য করিস না। আমি যদি তোর মতো তেরামি করতে আসি, তাহলে তোর জীবন আদৌ থাকবে কিনা আমার সন্দেহ আছে। তুই ফ্যান আছিস, ফ্যানের মতো থাকবি। বেশি তেরামি করলে আমিও তোর মতো হতে বাধ্য হব। এই কথাটা বলে প্রিয়াঙ্কা হন হন করে গাড়িতে উঠে চলে যায়। আর এদিকে আশিক থাপ্পড় খেয়ে কান্না ভরা চোখ নিয়ে হাঁটতে লাগলো পার্কের দিকে। কিছুক্ষণ পর একটা পার্কে গিয়ে পৌঁছালো। পার্কের ভিতরে ঢুকে একটা টেবিলে বসে পড়লো। আশিক টেবিলে বসতেই পাশ থেকে আওয়াজ আসতে লাগলো, একটা ছেলে আর একটা মেয়ের। আশিক পিছনে ঘুরে দেখলো কেউ নেই। আরো কিছুক্ষণ বসার পর আবার আওয়াজ আসতে লাগলো। এবার আশিকের সন্দেহ হতে লাগলো, মেয়েটার ভয়েস চেনা চেনা লাগছে। তাই আশিক আর বসে থাকতে পারলো না। আশিক বসা থেকে উঠে পড়লো। তখন দেখতে পেল আওয়াজটা বাগানের ওপাশ থেকে আসছে। তাই আশিক বাগানের ওপাশে গিয়ে যা দেখতে পেল তা কল্পনাতেও ভাবেনি। তাই আশিক বাগানের ওপাশে গিয়ে দেখতে পেল সুহানার কোলে একটা ছেলে ঘুমিয়ে আছে। আর তখন সুহানা বলছে, সোনা, আমরা কবে বিয়ে করব? এই তো জান, প্রথমে আমার আপুর বিয়েটা হোক, তারপর আমরা বিয়ে করব। এদিকে আশিক এই কথা শোনার পর একটু সামনে এগিয়ে গেল। আর তখনই দেখতে পাই কলেজে প্রিয়াঙ্কার সাথে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা সুহানার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে আশিক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, কারণ আশিক ভাবছে এই বখাটের লুচ্চা ছেলেটার জন্য প্রিয়াঙ্কা আশিকের ভালোবাসাকে অবহেলা আর অপমান করছে। তাই আশিক গিয়ে দ্রুত সুহানার কোল থেকে আব্দুলকে তুলে সজোরে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। সাথে সুহানেকেও 2টা থাপ্পড় মারলো। দুজন এরকম পরিস্থিতিতে নির্বাক হয়ে তাকালো যে কোন ব্যক্তিটি তাদের দুজনকে মারলো। তারা দুজন তাকাতেই দেখতে পেল সুহানা তার ভাইকে দেখে একটু ভয় পেয়ে গেল। এদিকে আব্দুল আশিককে দেখে সেও একটু ভয় পেয়ে গেল। তখন আশিক সুহানাকে বলতে লাগলো, সুইটি, তুই জানিস এই ছেলেটা 1 নম্বরে বখাটে আর লুচ্চা। এই ছেলেটা আরো একটা মেয়েকে ভালোবাসে, আর এখন তোকেও তার জালে ফাঁসাইছে। সুহানা আশিকের মুখ থেকে এই কথা শোনার পর অনেকটা রেগে যায়। তারপর সুহানা তার ভাইয়াকে জিজ্ঞেস করে, ভাইয়া, তুমি মেয়েটাকে চেনো বা মেয়েটার কোনো পিক আছে? হ্যাঁ, আমার কাছে আছে। তুই একটু ওয়েট কর, আমি ওই মেয়েটির পিক দেখাচ্ছি। এরপর আশিক তার ফোন থেকে প্রিয়াঙ্কার পিক বের করে সুহানার হাতে দিয়ে বলল, দেখ সুইটি, এই মেয়েটাকে আমি ভালোবাসি, কিন্তু এই বখাটে ছেলের জন্য আমার ভালোবাসাকে অবহেলা আর অপমান করছে, শুধু এই ছেলেটার জন্য। এরপর সুহানা আশিকের ফোনটা হাতে নিয়ে পিকটাকে দেখলো। সুহানা পিকটা দেখে একটু রেগে গিয়ে আশিকের পেটে 3-4টা পাঞ্চ করলো। আশিক সুহানাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, এই সুইটি, কি হয়েছে তোর? এমন ভাবে আমাকে মারছিস কেন? সুহানা তখন কান্না কান্না ভাব নিয়ে আশিককে বলল, ছি ভাইয়া ছি, তুমি প্রিয়াঙ্কা আপুকে তার ভাইয়ের সঙ্গে তুমি গার্লফ্রেন্ড বানিয়ে দিলে। সরি সুইটি, আমি জানতাম না, আমাকে মাফ করে দে বোন। এরপর আশিক পুরো ঘটনা খুলে বলল, প্রথম থেকে এখন পর্যন্ত। তারপর আশিক আব্দুলকে ডাক দিয়ে তার কাছে বসিয়ে আশিক বলতে লাগলো, সরি ছোট ভাই, আমার ভুল হয়ে গেছে। প্রথমে আমার সবকিছু জানার দরকার ছিল। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ।
ভাইয়া, আপনি আমার থেকে বড়, তাই আমার কাছে মাপ চেয়ে লজ্জা দিবেন না প্লিজ ভাইয়া। আমি আপনাকে মাপ করে দিয়েছি ভাইয়া। তুমি আমাকে মাফ করেছো তাতেই আমি খুশি। আচ্ছা ছোট ভাই, এখন আমি কি করব বলো? তোমার আপু তো আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করছে না, এখন তুমি কিছু আইডিয়া দাও। আশিকের কথা শুনে সুহানা একটু রাগ দেখিয়ে বলতে লাগলো। ভাইয়া, তোর কি লাজ লজ্জা নেই? যাকে ভালোবাসিস তার ছোট ভাইয়ের কাছ থেকে আইডিয়া নিস? এই তুই চুপ করে বসে থাক। এবার বলো ছোট ভাই, কিভাবে কি করব? তুমি নিজে দেখেছো সেই দিন কলেজে কত থাপ্পড় মেরেছে আর কত অপমান করেছে তোমার আপু। হুম, দেখেছি ভাইয়া। এবার বলো কিভাবে কি করব যাতে তোমার আপু আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে। ভাইয়া, আমার কাছে একটা প্ল্যান আছে। আপনি যদি ঠিকঠাকভাবে করতে পারে তাহলে আপু হতেও আপনার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারে, আমার যতটুকু মনে হচ্ছে। আচ্ছা, তোমার কাছে কি প্ল্যান আছে বলো, আমি সেইভাবে কাজ করব। তাহলে শুনেন ভাইয়া, আমার আপুর বার্থডেতে এই মাসের 25 তারিখ। আপনি যদি আপুর বার্থডেতে সারপ্রাইজ দিয়ে প্রপোজ করো তাহলে আপু হয়তো তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। কিন্তু কিভাবে কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, আপনাকে কিছু করতে হবে না, আমি আর সোহানা সব সামলে নিব। আহ, কিন্তু ওই দিন তো আমাদের লাস্ট পরীক্ষা। তাহলে আরো ভালো হবে ভাইয়া। আপুর পরীক্ষা শেষ হলে সোহানা আপুকে ডাক দিয়ে নিয়ে যাবে। তারপর কি করতে হবে শোনেন। বলো ছোট ভাই। তারপর আব্দুল সব বলে দিল কি করতে হবে না হবে, সেটা আপনারা গল্পের সঙ্গে থাকেন তাহলে জানতে পারবেন। তখন আশিককে আব্দুল বলল। ভাইয়া, আমি তাহলে এখন যাই। যাও তাহলে, আর সাবধানে যেও। আর একটা কথা শোনো, জি ভাইয়া, বলেন। তুমি সুহানাকে কবে থেকে ভালোবাসো? ভাইয়া, আমাদের ভালোবাসা 1.5 বছর হলো। কেন ভাইয়া? না সেরকম কিছু না, তোমাদের 1.5 বছরের ভালোবাসা কিন্তু আমি এখন জানতে পারলাম তাই জিজ্ঞেস করলাম। তখন সুহানা বলতে লাগলো তার ভাইকে। ভাইয়া, তুমি তো জানো আমাদের কলেজে ক্রিকেট ম্যাচ হয়েছিল। জানি। ওই দিন থেকে আমি আব্দুলকে ভালোবাসি ভাইয়া। তারপর কিভাবে কি হলো সুহানা সবকিছু বলল। আপনারা তো সব জানেন তাই আর বললাম না। তখন আশিক আব্দুলকে বলতে লাগলো। দেখো ছোট ভাই, আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দিব, কিন্তু আমার বোনকে কোনো দিন কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা ভাই, সে নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। তাই যেন হয় ছোট ভাই। ওকে ভাইয়া, আমি তাহলে এখন যাই। আচ্ছা সাবধানে যাও, বাড়িতে পৌঁছে গিয়ে সোহানাকে ফোন করে জানিয়ে দিও কেমন। ওকে ভাইয়া। এরপর যে যার বাসায় চলে গেল। দেখতে দেখতে কিছুদিন পর পরীক্ষাও শুরু হয়ে গেল। ধীরে ধীরে পরীক্ষাগুলোও শেষ হতে থাকে। কালকে লাস্ট পরীক্ষা। আর আজকে 24 তারিখ, মানে রাত 12টার পর প্রিয়াঙ্কার জন্মদিন। আজকে রাত 12টায় আশিক প্রিয়াঙ্কাকে জন্মদিনের মেসেজ পাঠালো। মেসেজে আশিক লিখেছিল। হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা, আমার ভয়েস ক্রাশ, আমার আইডল, ম্যানি ম্যানি হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়াঙ্কা। এদিকে প্রিয়াঙ্কা ফেসবুকিং করছিল, তখনই SMS এলো। প্রিয়াঙ্কা SMSটা দেখে যে বার্থডে উইশ করেছে তাই প্রিয়াঙ্কাও ভদ্রতার খাতিরে রিপ্লাই দিল। ধন্যবাদ ভাই। আশিক প্রিয়াঙ্কার রিপ্লাই দেখে একটু খুশি হলো, কারণ এই কিছুদিন প্রিয়াঙ্কাকে আশিক বিরক্ত করেনি, তাই হয়তো প্রিয়াঙ্কা বার্থডে উইশে রিপ্লাই দিল। আশিক খুশি মনে ঘুমিয়ে পড়লো। আর এদিকে আব্দুল আর সুহানা ফোনে কথা বলছিল। তখন আব্দুল বলতে লাগলো সুহানাকে। জান, একটু ওয়েট করো, টাইমটা দেখি। আচ্ছা ঠিক আছে। এরপর আব্দুল কানের কাছ থেকে ফোনটা নামিয়ে দেখলো 12টা 5 মিনিট। তখন তাড়াতাড়ি করে সুহানাকে আব্দুল বলল। জান, কালকে কথা হবে। এখন আমি আপুকে বার্থডে উইশ করে আসি। ঠিক আছে সোনা। এরপর আব্দুল ফোনটা তাড়াতাড়ি করে রেখে তার আপুর জন্য এক বক্স চকলেট আর ছোট একটা কেক নিয়ে প্রিয়াঙ্কার রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিল। তখন প্রিয়াঙ্কা বিছানা থেকে উঠে এসে দরজা খুলে দেখতে পেল তার ভাই দাঁড়িয়ে আছে। এটা দেখে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করলো। ভাই তুই এত রাতে আমার রুমে, কিছু কি হয়েছে? আব্দুল তাড়াতাড়ি করে রুমে ঢুকে বলতে লাগলো। না আপু, কিছু হয়নি, এবার হবে। কি হবে আর, তোকে দেখে আমার কেমন জানি লাগছে। আপু, তোমার জন্য সারপ্রাইজ আছে।
এদিকে সে চোখটা বন্ধ করো তো আপু। কি সারপ্রাইজ দিবি? আর চোখ বন্ধ করতে হবে কেন? আরে আপু, চোখ বন্ধ না করলে সারপ্রাইজ বের করব কিরকম করে? আচ্ছা, এবার চোখ বন্ধ করলাম, কি সারপ্রাইজ বের কর। এরপর আব্দুল তাড়াতাড়ি করে একটা টেবিলে কেকটা রাখে আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দেয়। এরপর প্রিয়াঙ্কাকে ডাক দিয়ে বলল। আপু, এবার চোখ খোলো। তখন প্রিয়াঙ্কা চোখ খুলে দেখতে পেল তার সামনে টেবিলে ছোট একটি কেক রাখা, তার উপর কয়েকটি মোমবাতি জ্বালানো। তখন আব্দুল বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, আমার মিষ্টি আপু। তখন প্রিয়াঙ্কা খুশিতে তার ভাইকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বলল, ধন্যবাদ ভাই, আমার সুইট ভাই, আমার কিউট ভাইটা। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি পরে কেকটা টাক, আমার অনেক ঘুম পাচ্ছে। ঠিক আছে, কাটছি। এরপর প্রিয়াঙ্কা কেক কেটে তার ভাইকে খাওয়ালো আর নিজেও খেলো। কিছুক্ষণ কেক টেক খাওয়ার পর আব্দুল বলল, আপু, আমি তাহলে যাই, আমার অনেক ঘুম পেয়েছে। আচ্ছা, যা তাহলে। এরপর আব্দুল তার আপুর রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। আর এদিকে প্রিয়াঙ্কা আজ অনেক খুশি, তার জন্মদিন, তাইও সেও খুশি মনে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে প্রিয়াঙ্কা কলেজে বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পর আব্দুল সুহানাকে ফোন করে তারপর আব্দুল বেরিয়ে গেল তার আপুর কলেজে। তার কিছুক্ষণ পর আব্দুল কলেজে পৌঁছে গেল আর সুহানার আসার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর সুহানা চলে এলো। এরপর দুজন একটা ফাঁকা রুমে গিয়ে সবকিছু সাজাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সবকিছু রেডি করে ফেললো। তারপর আব্দুল সুহানাকে বলতে লাগলো, সুহানা, এখন তুমি বাইরে যাও, আপুর পরীক্ষার শেষের দিকে আপু বেরিয়ে আসার সাথে সাথে তুমি আপুকে সারপ্রাইজ বলে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে সোনা, আমার কিউট জান্টু সুম্মা। এরপর সুহানা বাইরে বেরিয়ে এলো। তার কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কার পরীক্ষা শেষ হয়ে গেল। প্রিয়াঙ্কা পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে লাগলো। কিছু দূর আসার পর দেখতে পেল সুহানা দাঁড়িয়ে আছে। তাই প্রিয়াঙ্কা সুহানাকে বলতে লাগলো, আরে সুহানা, তুমি এখানে কি করছো? আপু, তোমার জন্য আসতে হলো। আমার জন্য আসতে হলো মানে? আপু, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই আসতে হলো। তা আমার জন্য কি সারপ্রাইজ আছে দেখি? আপু, সারপ্রাইজ তো দেখা যাবে না, তোমার চোখে কাপড় বেঁধে দিয়ে যাব। কি এমন সারপ্রাইজ যে চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে? আপু, চোখে কাপড় না বেঁধে নিয়ে গেলে সারপ্রাইজ যদি আগে দেখে নাও তাহলে সারপ্রাইজ পাওয়ার মজা আর থাকে না। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর সুহানা প্রিয়াঙ্কার চোখে ছোট একটা কাপড় বেঁধে নিয়ে গেল। আর এদিকে সোহানা যখন প্রিয়াঙ্কাকে নিয়ে যায় তখন আশিক ঠিক পিছনে ছিল। সোহানা প্রিয়াঙ্কাকে কেকের সামনে দাঁড় করিয়ে দেয় আর আব্দুল প্রিয়াঙ্কার চোখের কাপড় খুলে দিতেই সবাই চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি বার্থডে টু ইউ। প্রিয়াঙ্কা চোখ খুলে দেখলো পুরো রুমটা বেলুন আর ফুল দিয়ে সাজানো। অনেক সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা হয়েছে রুমটাকে। সোহানার কিছু বান্ধবীগুলোও ছিল। এরপর সোহানা প্রিয়াঙ্কাকে বলল, আপু, এবার কেকটা কাটো। ঠিক আছে, কাটছি। এরপর প্রিয়াঙ্কা কেক কেটে প্রথমে আব্দুলকে তারপর সুহানাকে খাওয়ালো। তারপর একে একে সুহানার বান্ধবীদের খাওয়ালো। তারপর প্রিয়াঙ্কা বলতে লাগলো, সুহানা আর পিচ্চি ভাই, এইরকম সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ। আপু, আমরা কিছু করিনি, ধন্যবাদ দেওয়ার থাকলে ওনাকে দাও। এখানে আর কে আছে, কাকে দিব ধন্যবাদ? আপু, তুই চোখটা বন্ধ কর, আমি কাপড়টা বাঁধি, তারপর না হয় দেখবে, এটা কিন্তু সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে। প্রিয়াঙ্কাও খুশি মনে বলে দিল কি এমন সারপ্রাইজ দিবে। তাই প্রিয়াঙ্কাও সারপ্রাইজটা পাওয়ার জন্য অনেক খুশি হয়ে গেল। এরপর আব্দুল তার আপুর চোখে ছোট